আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 50 প্রোগ্রামের আরেকটি ওয়ান শট সিকিউ ক্লাসে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব আমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে। এই অধ্যায়টা থেকে প্রায় প্রতি বছরই দেখা যায় দুইটা সিকিউ কিন্তু আমাদের আসে। তো আমরা এমনভাবে পড়বো, মেইনলি হচ্ছে এই অধ্যায়টা যেহেতু মুখস্থ নির্ভর পড়াশোনা আমাদের বেশি, সো ভাই হচ্ছে তোমাদের কিওয়ার্ডগুলো দিব, মানে সিকিউতে যেই কিওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের জানতে হবে সিকিউ সলভ করার জন্য। আর এইখানে তোমরা যদি একটু ভালো মতো রিডিং পড়ো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এই ক্লাস কন্টেন্টটা বিভিন্ন ধরনের যে বিভিন্ন প্রকাশনীর যে বইগুলো রয়েছে তোমাদের বোর্ড বইয়ের হেল্প নিয়েই তৈরি করা হয়েছে। বোর্ড বইগুলোতে দেখবা ব্যাখ্যাগুলো একটু কম দেওয়া আছে, সো যাতে তোমরা যাতে পরীক্ষার হলে সিকিউতে যাতে লিখতে পারো সেজন্য কিন্তু অনেক সুন্দর করে প্রত্যেকটা টপিকের ব্যাখ্যাও কিন্তু অ্যাড করা হয়েছে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের টপিকটা। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই অধ্যায়টিকে মোট 10টি টাইপে সাজিয়েছি। তো প্রথম যে টাইপ সেটা হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন ও ব্যান্ডউইথ। তো ডেটা কমিউনিকেশন এবং ব্যান্ডউইথের মধ্যে আমাদের যে ব্যান্ডউইথ ক্লাস, মানে এই যে টপিকটা, মোটামুটি এই টপিকটা থেকে আমাদের এমসিকিউটাই বেশি আসে। সো এই টপিকটা নিয়ে আমি আর এত বেশি মানে ইন ডিটেলসে বলবো না, যতটুকু দরকার ততটুকু নিয়ে কি করবো বলেন তো, এই টপিকটা নিয়ে এখন আমরা কথাবার্তা বলবো আর কি, ঠিক আছে। ওকে, তা চলো আমরা শুরু করে আস্তে আস্তে। প্রথমে ডেটা কমিউনিকেশন কাকে বলে সিকিউর করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ডেটা কমিউনিকেশন কি? একটা ডেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যে স্থানান্তর হবে, ঠিক আছে, সেটাই আলটিমেটলি কি বলা হয় বলেন তো, ডেটা কমিউনিকেশন বলে। তো এখানে দেখেন এক স্থান থেকে, এখানে আমরা সুন্দরভাবে সংখ্যাটা দিয়ে রাখছি, এই সংখ্যাটা মুখস্থ রাখবো। এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্যের বিনিময় বা আদান প্রদানকে কি বলা হয়? ডেটা কমিউনিকেশন বলে। এতটুকু জাস্ট জানলে হবে, আর কিছু এখান থেকে লাগবে না। আর এই ডেটা কমিউনিকেশনটা ঠিকভাবে হচ্ছে কিনা, অ্যাকুরেসি কতটুকু, তার উপর নির্ভর করে এটাকে আমার 4টা পয়েন্ট আছে আর কি। তো প্রথমে কি দেখেন, ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলাইন, ফিডব্যাক। অর্থাৎ আমি যে ডেটাটা পাঠাবো সেটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, সঠিক টাইমে যাচ্ছে কিনা, ঠিক আছে, এইটার উপর যদি যায় তাহলে আমাকে একটা ফিডব্যাক দিবে। মোটামুটি 4টা জিনিসের উপর এই জিনিসটা কি করে নির্ভর করে। এত বেশি দরকার নাই, যেগুলো দরকার হবে সিকিউর জন্য সেগুলো ভাই অলরেডি আপনাদের এখানে স্টার্ট দাগ দিয়ে দেবো, ঠিক আছে। আর এমসিকিউর কথা যদি বলি ভাই, এমসিকিউ কিন্তু আমাদের মেইন বোর্ড বই থেকে পড়তে হবে। আর এমসিকিউর জন্য কিন্তু ভাই আলাদা একটা ওয়ান শট কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। সেইখান থেকে তোমরা দরকার হলে ক্লাস স্লাইডগুলো দেখে যাবা এবং বইয়ের কোন লাইনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু ভাই সুন্দরভাবে দাগিয়ে দিয়েছি, সাথে অসংখ্য এমসিকিউ সলভ করেছি, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের এখন দরকার নেই। এবার আসি ডেটা কমিউনিকেশন উপাদান। সো জাস্ট এখান থেকে এই জিনিসটা মনে রাখবো, ডেটা কমিউনিকেশনের জন্য কয়টা উপাদান রয়েছে বলতো? 5টা উপাদান আমাদের দরকার হয়, যেমন উৎস, প্রেরক, ট্রান্সমিশন মাধ্যম, তারপর হচ্ছে প্রাপক, আর হচ্ছে কি গন্তব্য। এই 5টা মাধ্যম দরকার হয়। জাস্ট একবার রিডিং দিব, আর কিছু করতে হবে না, ঠিক আছে। ওকে, দেন আসে আমাদের নেক্সট কোশ্চেন, ডেটা ট্রান্সমিশন স্পিড। এই যে ডেটা ট্রান্সমিশন স্পিডটা আছে, সেই ডেটা ট্রান্সমিশন স্পিড থেকেই আমরা কি বলে থাকি, সেই ডেটা ট্রান্সমিশন স্পিড থেকে আমরা বলে থাকি হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে। ডেটা ট্রান্সমিশন স্পিডকে আমরা কি বলি? ব্যান্ডউইথ। মানে হচ্ছে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে কতটুকু ডেটা ট্রান্সফার হয় সেটাকে কি বলা হয়? সেটাকেই বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, তাহলে ব্যান্ডউইথও বলতে পারে অথবা কি বলতে পারে, ডেটা ট্রান্সমিশন স্পিডও বলতে পারে। তাহলে দেখেন এখানে লেখা আছে সুন্দরভাবে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা কোনো একটি কম্পিউটার হতে অন্য একটি কম্পিউটারে স্থানান্তরিত হয় তাকে কি বলা হয়? ব্যান্ডউইথ বলে। পরীক্ষা মাঝে মধ্যে আসে ব্যান্ডউইথ কাকে বলে। ব্যান্ডউইথের একক সাধারণত আমরা বিপিএস, বিট পার সেকেন্ড ইউজ করে থাকি, বাট আমাদের কেবিপিএস হইতে পারে, এমবিপিএস হইতে পারে, সবকিছু হইতে পারে আর কি, ঠিক আছে। এখানে প্রকাশ করা যায়। আর এইখানে একটা কোশ্চেন আছে, ডেটা ট্রান্সমিশন গতিকে আমরা 3টা ভাগে ভাগ করি। এটা বর্তমান বইতে নাই, প্রিভিয়াস ইয়ারের বইগুলোতে ছিল, এই জন্য জাস্ট ভাই এখানে জাস্ট আপনাদের জন্য রেখে দিয়েছি। সো একটু আসি ব্যান্ডউইথ নিয়ে কথাবার্তা যেহেতু বলতেছি। সাপোজ এমসিকিউ অনেক বেশি আসছে, এটা বলা হয়েছিল এরকম, সাপোজ বলা হলো 8 সেকেন্ডে একটা চ্যানেলের মধ্য দিয়ে সাপোজ আমি বললাম 32 বিট ডেটা কি হচ্ছে বলেন তো, ট্রান্সফার হচ্ছে। তাহলে এটার ব্যান্ডউইথটা কত? তাহলে আমরা বলছিলাম ব্যান্ডউইথ মানে কি, একক সময়ে কতটুকু ডেটা ট্রান্সফার হচ্ছে। তাহলে আমরা একক সময় মানে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে ট্রান্সফার হবে 32/8 ইকুয়াল টু কত? 4। তাহলে ব্যান্ডউইথের একক কি? ব্যান্ডউইথ, এখানে যেহেতু বিট নিয়ে কাজ করতেছি তাহলে বিপিএস, তাহলে আমাদের আনসারটা হতো 4 বিপিএস, ঠিক আছে, শেষ, আর কিছুই না। এবার আমরা এই গতিটাকে 3টা ভাগে ভাগ করতে পারি, বলছিলাম এটা বর্তমান বইতে নাই, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে নেই, বাট আমাদের বর্তমানে একটা কি আছে বলেন তো, ছক দেওয়া আছে,
ঠিক আছে, সেই শখটা আমরা অবশ্যই ভালো মতো পড়বো, এমসিকিউ আসবেই। ওকে, সো আমরা এখানে যদি দেখি ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এই দুইটা ব্যান্ডে ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ধীর গতি সম্পূর্ণ কম ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়। দেখেন এটা ইয়াটা হচ্ছে কত 45 থেকে কত 30 বিপিএস, ঠিক আছে 45 থেকে 30 বিপিএস। তারপর হচ্ছে ভয়েস ব্যান্ডে হচ্ছে কত 1200 থেকে কত 9600 বিপিএস, যেটা হচ্ছে মোবাইলের ডেটা কমিউনিকেশনের টেলিফোন আমরা ইউজ করে থাকি। আর ব্রডব্যান্ড 1 এমবিপিএস এর কি হয় বেশি হয়। সো এগুলো আমাদের এত বেশি দরকার না, বাট আমাদের সিকিউ কতে কোশ্চেন আসতে পারে। তাহলে ডেটা কমিউনিকেশন কি, ব্যান্ডউইথ কি, এই দুইটা কোশ্চেন আমাদের কতে আসতে পারে, ঠিক আছে, এই জন্য আমরা দেখে নিলাম। এবার সেই ডেটা ট্রান্সমিশন মেথড, তো এই যে টাইপটা আছে, এই টাইপটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে। ডেটা ট্রান্সমিশন মেথডে কি দেখবো, জাস্ট দুইটা জিনিস দেখবো আমরা। তো প্রথম আমরা সিকিউ কজন একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে, কাকে বলে প্রত্যেকটার কাকে বলে সেটা সবার আগে আমাদের দেখে নিতে হবে। তাহলে মেথড কি, মেথড মানে হচ্ছে এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কিভাবে ডেটাটা যাবে, ঠিক আছে, কোন পদ্ধতিতে ডেটাটা এক ডিভাইস থেকে আরেক পদ্ধতিতে যাবে, সেটাকে কি বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড বলে। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালালে কি হয়, প্যারালালে হয় হচ্ছে দেখো প্রত্যেকটা ডেটা ট্রান্সমিট করার জন্য একটা সিঙ্গেল কি থাকে তার থাকে, অর্থাৎ এন সংখ্যক বিট যদি আমি পাঠাতে চাই তার আমাদের এন সংখ্যক তার কি হবে দরকার হবে, ঠিক আছে। আর এখানে সাই করে এখান থেকে ডিরেক্ট সবগুলো একসাথে চলে যায়। বাট সিরিয়ালে কিন্তু এটা হয় না, সিরিয়ালে কি হয় একটা মাত্র তারের মধ্যে দিয়ে এন সংখ্যক বিট একটার পর একটা কি হবে ট্রান্সমিট হবে। এই কথাগুলো এখানে বলছে। দেখেন এই পদ্ধতিতে একাধিক বিট একই সাথে এখানে কি হবে একই সাথে ডেটা ট্রান্সমিট হবে, ঠিক আছে। তারপর আমরা জাস্ট যেহেতু এটা পার্থক্য আকারে মনে রাখবো, প্যারালাল আর সিরিয়াল ট্রান্সমিশনটা পার্থক্য আকারে মনে রাখবো, ঠিক আছে। আর এখানে এটা মনে রাখবো এন সংখ্যক বিট ট্রান্সফারের জন্য এন সংখ্যক তারের দরকার। তাহলে এখানে তারের যেহেতু দরকার, তাহলে কস্টিংটা অনেক বাড়বে। তিনটা পার্থক্য বলে দিলাম। সেম ভাবে এখানে আসি, এখানে এই পদ্ধতিতে একটার পর একটা বিট কি হবে ট্রান্সমিট হবে, ঠিক আছে। আর এইখানে একটা মাত্র তারের মাধ্যমে কি হবে এন সংখ্যক বিটে স্থানান্তরিত হবে। তাহলে একটা তার, তাহলে খরচ কম। ওকে, সো এইটা আপনারা খুব সহজে কি করতে পারেন, পার্থক্য দিয়ে দুটা মনে রাখতে পারেন। এবার আমরা দেখবো হচ্ছে বিট সিনক্রোনাইজেশন, এটাই আমাদের ইম্পর্টেন্ট টপিক। সিগন্যাল পাঠানোর সময়, ঠিক আছে, বিটের মধ্যে সমন্বয় মানে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই সমন্বয়টা করার জন্য আমরা কি করে থাকি বিট সিনক্রোনাইজ করে থাকি। আর এটার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে আমরা তিনটা ভাগে কি করছি বলুন তো ভাগ করছি। একটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের আমরা কি দেখবো সুবিধা অসুবিধাগুলো দেখবো, ঠিক আছে। তাহলে অ্যাসিনক্রোনাস মানে কি, অ্যাসিন মানে সাথে নয়, আর ক্রোনাস মানে কি সময়। অ্যাসিন মানে সাথে নয়, ক্রোনাস মানে সময়। তার মানে কি সময়ের সাথে কি হবে না, মানে সেম নির্দিষ্ট গ্যাপটা রেখে কি হবে না ডেটা ট্রান্সমিট হবে না। যেমন এই অ্যাসিনক্রোনাসের উদাহরণটা দিলে বুঝবা। অ্যাসিনক্রোনাসের উদাহরণ কি, কিবোর্ড থেকে ডেটা নেওয়া। সাপোজ কিবোর্ডে তুমি এ প্রেস করলা, তারপরে বি সি যখন ইচ্ছা তখন প্রেস করতে পারো, তাদের মধ্যবর্তী ব্যবধান কি সমান হওয়া দরকার আছে, দরকার নাই। তাহলে এ প্রেস করলাম, বি করলাম, তারপর সি করলাম। এটা হইতেছে কি বলেন তো, এইটা বলা হয়েছে যেমন কিবোর্ড থেকে সিপিইউতে যেটা ডেটা নেই সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে। কিবোর্ড থেকে যে এখানে আমরা ডেটা নেব সেটাকে কি বলবো আমরা, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিনক্রোনাস। ওকে, আর এইখানে তুমি নিজেই বলো, এই যে কিবোর্ড থেকে তুমি একসাথে কি একাধিক ইয়া করতে পারো, মানে এ বি সি ডি একসাথে কি দিতে পারো, পারো না। প্রথমে আগে এ প্রেস করে বি, তারপর হচ্ছে সি, মানে একটার পর একটা। তাহলে আমাদের এই ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একটা করে কি নিয়ে হয় ক্যারেক্টার, কি বলা হয় ক্যারেক্টার, ঠিক আছে। তো এই জিনিসটা বলা হয়েছে এইখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ঠিক আছে। বা আমরা বলতে পারি এক ক্যারেক্টার মানে এক বাইট বা 8 বিট, বা বলতে পারি এক বাইটের পর এক বাইট ডেটা কি হবে ট্রান্সমিট হবে, মানে একটার পর একটা কি হবে ট্রান্সমিট হবে। ওকে, সো অ্যাসিনক্রোনাসের সুবিধা অসুবিধাগুলো আমরা অবশ্যই কি করব দেখব। সুবিধা অসুবিধাগুলো আমরা অবশ্যই কি করব বলেন তো অ্যাসিনক্রোনাসের দেখব। ওকে, যেমন হচ্ছে এখানে অল্প পরিমাণ ডেটা, ঠিক আছে 8 বিট। তারপরে বলা হচ্ছে কি এটা যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রহণ করতে পারে। আলাদা করে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয় না, তাই কস্টিংটাও কি হবে বলেন তো কম হবে, ঠিক আছে। কিন্তু এটার গতিটা কম, দক্ষতাটা অনেক কম। আমরা দক্ষতা নিয়ে এখনই কথা বলি নাই, এখনই বলবো। তারপর তুলনামূলকভাবে বেশি সময় লাগে। আর এখানে হচ্ছে আমাদের স্টার্ট এবং স্টপ বিট কি করা হয় ইউজ করা হয়। ওকে, আচ্ছা এবার আসি এই দক্ষতা নির্ণয়, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যে কোনো একটা বোর্ডে দেখেন এই অ্যাসিনক্রোনাসের দক্ষতাটা কিন্তু চলে আসবে, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের দক্ষতা। আমরা বলছিলাম অ্যাসিনক্রোনাসে কয় বিট করে ডেটা ট্রান্সমিট হয়, 8 বিট করে, মানে 1 বাইট করে। তাহলে এই 8 বিট বা একটা ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করার সময়, ঠিক আছে, এটা হইতেছে মনে করেন আমার মেইন ডেটা, এটা হচ্ছে সেই মেইন ডেটা, এটা হচ্ছে আমরা কত দিলাম, এটা হচ্ছে আমাদের 8 বিট। এই 8 বিট ডেটা ট্রান্সমিট হওয়ার সময় তখন দেখা যায় সে একটা স্টার্ট বিট
ঠিক আছে, সে একটা কি করে স্টার্ট বিট এবং দুইটা কি করে, দুইটা হচ্ছে স্টপ বিট কি করে নেয়, একটা স্টার্ট দুইটা স্টপ। তাহলে আলটিমেটলি আমি পাঠাতে যাচ্ছি 8 বিট, তাহলে সে এক্সট্রা করে কত বিট নিল, 3 বিট নিল। তাহলে আলটিমেটলি আমাদের দেখেন এই জিনিসটা লিখছে 1 বাইট ইকুয়াল টু 8 বিট, আবার 1 বাইট এটা তো আমরা জানি। তাহলে ডেটা স্থানান্তরের জন্য অতিরিক্ত বিট প্রয়োজন হবে, মানে এই 8 বিট ডেটা স্থানান্তর করতে সে অতিরিক্ত কয় বিট নেয়, সে অতিরিক্ত বিট নেয় হচ্ছে 3 বিট। তাহলে আলটিমেটলি প্রকৃত ডেটা ছিল 8, আমি একটা ক্যারেক্টার পাঠাবো, কিন্তু সে মোট কতটুকু ডেটা নিচ্ছে, 8 এর সাথে 3 যোগ করে কত দিল, 11। তাহলে আলটিমেটলি দক্ষতা ইকুয়াল টু কি, প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা ইনটু 100%। তাহলে আলটিমেটলি 8/11 এত, তাহলে আসে কত 72.72 বা 73 যেটাই বলি না কেন এত পার্সেন্ট। তাহলে আমাদের এইখানে স্টার্ট এবং স্টপ বিট আছে, কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে ঠিক একটু অন্যরকম। সিনক্রোনাসে তাহলে এটা কর্মদক্ষতা যা আছে এটা একটু কম আর কি, 72.72 বা 73, এটা একটু কম। ওকে, এবার আমরা আসি সিনক্রোনাস। সিনক্রোনাস কি, সিন মানে হচ্ছে সাথে, ক্রোনাস মানে সময়, তাহলে সময়ের সাথে। যেমন সিনক্রোনাসের কথা যদি বলি, সাপোজ আমরা একটা মেসেজের কথা বলতে পারি, যেমন আমি লিখলাম হাউ আর ইউ। দেখো এই হাউ আর ইউ যে প্রান্তে আমি লিখছি, সেটাতে আমি যখন হাউ আর ইউতে যখন আমি মানে সেন্ড করে দিব, তখন অপর প্রান্তে কিন্তু কি হবে, একসাথে সবগুলো চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হইতেছে কি বলেন তো, এটা হচ্ছে সিনক্রোনাস। এই যে হাউ লিখলাম, আর লিখলাম, ইউ লিখলাম, সেটা কিন্তু সবার আগে কোথাও না কোথাও রয়ে গেছে। তাহলে থাকার জন্য এদের কি দরকার, একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার। তাহলে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের জন্য ওটার থেকে একটু কি হবে, কস্টিংটা এখানে বেশি হবে। ঠিক আছে, সো এই যে ভাইয়া ছোটখাটো জিনিস বলতেছি না, এইগুলো আপনি যদি রিলেভেন্ট করে পড়েন, তাহলে দেখা যাবে হচ্ছে আপনাদের পরীক্ষার হলে পয়েন্টগুলো কি, পয়েন্টগুলো কি থাকবে মনে থাকবে। ভাই যেগুলো মুখ দিয়ে বলতেছি সেগুলো কিন্তু কি পয়েন্ট। ওকে, চলো দেখেন, সিন মানে সময়ের সাথে, আর ক্রোনাস মানে সময়, তার মানে সময়ের সাথে এইখানে ডেটাটা পাঠানো হবে কিভাবে, এখানে ডেটাটা পাঠানো হবে হচ্ছে এই দেখেন, এখানে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং ডেটাটা পাঠানো হবে প্যাকেট আকারে বা ব্লক বাই ব্লক। ঠিক আছে, প্যাকেট বা ব্লক বাই ব্লক। আর প্রত্যেকটা ব্লকে সাধারণত, প্রতিটা ব্লকে সাধারণত 80 থেকে 132টা কি থাকতে পারে, 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে সেই 80 বাইট ক্যারেক্টার, এক ক্যারেক্টার মানে কি 1 বাইট, তাহলে এখানে 80 থেকে 132টা কি থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে। ওইখানে কি করছিলাম, স্টার্ট আর স্টপ বিট, আর এইখানে একটা হেডার আর কি লাগে, টেইলার লাগে। ঠিক আছে, এখানে হেডারের অংশ হচ্ছে 2 বাইট আর টেইলারের অংশ হচ্ছে কয় বাইট, 2 বাইট। তাহলে আপনি পাঠাতে যদি চান 80 বাইট, তাহলে সে এক্সট্রা করে এখানে 2 বাইট, এখানে 2 বাইট, মানে 4 বাইট এক্সট্রা সে কি করতেছে, নিয়ে নিচ্ছে। তা 4 বাইট যদি সে এক্সট্রা নেয়, তাহলে দেখেন এখানে লিখছে 80 বাইট পরিমাণ একটা ক্যারেক্টার ব্লক পাঠানোর জন্য, মানে একটা ব্লক যদি পাঠাতে চাই, তাহলে 2 বাইট হেডার এবং 2 বাইট টেইলার ইনফরমেশন যুক্ত করতে হয়। তাহলে আমরা বলতে পারি 1 ব্লক ডেটা। তাহলে 1 ব্লক ডেটার মধ্যে আমরা কি পাচ্ছি, প্রথমে আমাদের 80 বাইট ছিল, তারপর 2 বাইট হেডার, 2 বাইট টেইলার, তাহলে মোট কত হয়ে গেল, 84। আমি পাঠাতে চাচ্ছিলাম 80, মোট হয়ে গেছে 84। তাহলে দক্ষতা কি 80/84, তার মানে কত দেখেন তো 95.23%। সিনক্রোনাসের অ্যাসিনক্রোনাস থেকে বেশি না, এই অ্যাসিনক্রোনাস থেকে বেশি। ঠিক আছে, সো দেখেন এই জিনিসগুলো এখানে বসে বেশি পরিমাণ ডেটা, বেশি পরিমাণ। দেখো আগে একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর এখানে একটা ব্লক বাই ব্লক পাঠাচ্ছি, তাহলে বেশি ডেটা, তাহলে বেশি ডেটা পাঠাচ্ছি। তারপর হচ্ছে স্টার্ট এবং স্টপ বিট না থাকায় অনবরত চলতেছে। তারপর হচ্ছে এর কর্মদক্ষতা অ্যাসিনক্রোনাসের থেকে বেশি, সময় তুলনামূলক আগের থেকে কি লাগবে বলেন তো, কম লাগবে। আর অসুবিধা কি, এইখানে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয়, তাই এটা কি ব্যয়বহুল। দেখছেন ভাইয়া, যেগুলো মুখ দিয়ে বলছি সেগুলো আপনাদের কি মনে থাকবে না, এগুলো আপনাদের রিডিং পড়া থেকে ভাই কথাগুলো একটু লজিক্যাল যে কথাবার্তাগুলো বলতেছি, সেই লজিক্যাল কথাবার্তাগুলো একটু করে মনে রাখবেন। তাহলে এই 3টা জিনিস, এই 2টার মধ্যে আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের ডান। এবার সেই আইসোকোনাস, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের দুটো সম্মিলিত রূপ হচ্ছে কি, এই আইসোকোনাস, যেটা হচ্ছে একদম সময় ব্যবধান এখানে একদম 0 রাখা হয়। সময় ব্যবধান কি বলুন তো, মধ্যবর্তী সময় ব্যবধান কি করা হয়, 0 রাখা হয়। এটা আলটিমেটলি আমরা কোথায়, লাইভ স্ট্রিমিং। ঠিক আছে, লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে, লাইভ টিভি যে সম্প্রচারগুলো হয় সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, এই আইসোকোনাসটা ইউজ করে থাকি। ওকে, তো আশা করি আমরা এই জিনিসগুলো কি করতে পারছি, ধরতে পারছি। তো এবার আসি আমাদের নেক্সট টাইপ 3, ডেটা ট্রান্সমিশন মোড। ওকে, ডেটা ট্রান্সমিশন মোড খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। এই টাইপটা থেকে কি ভাই সিকিউ আসে, ইয়েস, এই টাইপটা থেকেও সিকিউ আসবে। কোন কোন জিনিস পড়তে হবে ভাই বলে দিচ্ছি আপনাদের। তার প্রথমে এই ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে, মোড। ঠিক আছে, তাহলে ডেটা কমিউনিকেশনের সময় ডেটা প্রবাহের দিককেই কি বলা হয়, ডেটা ট্রান্সমিশনের মোড বলে। এটা আলটিমেটলি 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে সিমপ্লেক্স। তাহলে প্রথমে আসি সিমপ্লেক্সটা কি। সিমপ্লেক্সটা হচ্ছে ডেটা শুধুমাত্র একদিকেই যাবে,
শুধুমাত্র একদিকেই যাবে, আর দুই দিকে আসতে পারবে না। তাহলে ডেটা কি হবে, একদিকে যদি প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলবো সিমটেক্স মোড। যেমন দেখেন এখানে এক্স থেকে কোথায় যাচ্ছে, শুধুমাত্র এক্স থেকে শুধুমাত্র ওয়াই এর দিকে যাচ্ছে, ঠিক আছে, এক্স থেকে শুধুমাত্র কোন দিকে যাচ্ছে, ওয়াই এর দিকে যাচ্ছে। ওয়াই থেকে কি আসতেছে এক্স এর দিকে না। তাহলে এরকম কি হতে পারে, এরকম উদাহরণগুলো একটু মনে রাখবেন। রেডিও, টেলিভিশন, এগুলো হইতেছে কি বলেন তো সিমটেক্স মোডের উদাহরণ। আপনি জাস্ট টিভি থেকে কিন্তু আপনি শুনেন, আপনি কি দিতে পারেন কিছু টিভিকে, রেডিওকে কি দিতে পারেন না। কিন্তু লাইভ অনুষ্ঠান হলে এটা একটা আলাদা কথা, ঠিক আছে, তখন আবার আলাদা যন্ত্র, বাট এমনি কিন্তু পসিবল না। তাহলে রেডিও আর টেলিভিশন শুধুমাত্র একদিকে যাবে, টিভি থেকে আসবে বা রেডিও থেকে আসবে, আমরা কিন্তু কিছু দিতে পারতেছি না। তাহলে এটা হচ্ছে কি সিমপ্লেক্সের উদাহরণ। ওকে, তো এগুলো অবশ্যই যখন পরীক্ষায় আসবে তখন চিত্রগুলো সহ একদম সুন্দরভাবে এভাবে চিত্র আঁকবেন, আগে পেন্সিল দিয়ে চিত্র আঁকবেন, ঠিক আছে, এখানে এক্স, তারপরে এখান দিয়ে ওয়াই, তারপরে এরকম যে ব্যাখ্যাগুলো আছে সেই সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দিবেন। ওকে, তারপর আসি হাফ ডুপ্লেক্স। তাহলে হাফ ডুপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় দিকেই ডেটা প্রবাহিত হবে কিন্তু একসাথে না। ঠিক আছে, কি বললাম, উভয় দিকে ডেটা প্রবাহিত হবে কিন্তু একই সাথে না। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, সেটা হচ্ছে কি পুলিশের ব্যবহৃত যন্ত্র যে ওয়াকি টকিটা আছে, সেই ওয়াকি টকিটা এটা হচ্ছে একটা জনপ্রিয় উদাহরণ। একসাথে কি হবে, দুই দিকে যাবে ডেটা, ঠিক আছে, এই দিকেও ডেটা যাবে, ওকে, এই দিকে কি হবে ডেটা যাবে, কিন্তু এই দিকেও সেই ডেটাটা যাবে, এই দিকেও সেই ডেটাটা আসবে, কিন্তু একসাথে না। এটা দেখেন, এটা থেকে এখানে যাচ্ছে কিন্তু চোখ পুলিশের ওয়াকি টকি, পুলিশ যখন কথা বলে তখন দেখবেন ও হ্যালো বলছে, হ্যালো, এখানে এই অবস্থা, এখানে এই অবস্থা, যখন বলে ওভার তখন ওই প্রান্ত থেকে আরেকজন এসে কথা বলা শুরু করে, ঠিক আছে, একসাথে কিন্তু হয় না। যেমন এটা আমরা আরেকটা উদাহরণ দিতে পারি কি, ক্লাসরুমের কথাও বলতে পারি, ঠিক আছে, ক্লাসরুমের কথা বলতে পারি। যেমন হচ্ছে দেখেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, সাপোজ আমি যদি সরাসরি ক্লাস নিতাম, তো সরাসরি ক্লাসে আমি এখন প্রথমে একটা কন্টেন্ট আপনাকে ডেলিভার করলাম, তো আপনারা প্রথমে হচ্ছে কি মনোযোগ সহকারে বুঝবেন, তারপরে যদি কেউ না বুঝে তখন সে কি করবে, আমাকে বলবে না, আমার কথার মাঝখানে সে কি ডিস্টার্ব করবে, ম্যাক্সিমাম জনই হচ্ছে করে না আর কি, ঠিক আছে, আবার দুষ্টু পোলাপাইন থাকলে কি করবে, ডিস্টার্ব গুলো করবে আর কি। সো ম্যাক্সিমাম জন্য কি করবে না বলেন তো, এরকম ডিস্টার্ব কিন্তু করবে না। তো এই জিনিসটা যেটা বললাম এটা হচ্ছে আমাদের কি হাফ ডুপ্লেক্স, উভয় দিকে ডেটা ট্রান্সমিট হবে কিন্তু একসাথে হবে না। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আসি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স হচ্ছে একই সময়ে উভয় দিকে কি হবে, ডেটা প্রবাহিত হবে একই সময়ে উভয় দিকে, ঠিক আছে, এই দিক থেকে এদিকেও যাবে, আবার এদিক থেকে এদিকেও যাবে। সাপোজ মোবাইলে হচ্ছে মাঝে মধ্যে ঝগড়া টগড়া লাগে না, ঠিক আছে, মোবাইলেই দেখা যায় হচ্ছে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কি করতেছে, প্রচুর ঝগড়া করতেছে, ঠিক আছে, সেই যে ঝগড়া টগড়া করলো টেলিফোন, ঠিক আছে, এই টেলিফোনে দেখা যাবে কি হতে পারে বলেন তো, এই টেলিফোনের কথোপকথনের সময় আমরা কি হতে পারে বলেন, এই ফুল ডুপ্লেক্স মোডটা কাজ করে। ওকে, এই তিনটা মোডই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এই যে তিনটা মোড দেখালাম, এই যে তিনটা মোড, এই তিনটা মোডটা আমরা ভালো মতো দেখবো, ঠিক আছে, এই প্রত্যেকটার সামনে একটা একটা করে কি লিখে দিলাম, একটা একটা করে স্টার দিয়ে দিলাম। ওকে, আর কয়জনের কাছে ডেটা যাচ্ছে তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা ভাগ করতে পারি, মাঝে মধ্যে আসছে, ঠিক আছে, মাল্টিকাস্টে এত বেশি আসে নাই, বাট প্রথম দুটো অনেক বেশি আসছে। যেমন হচ্ছে কি একটা হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে কি শুধুমাত্র একজন প্রাপকই কি করবে বলেন তো, একজন প্রাপকই হচ্ছে শুধুমাত্র নিবে, একজন প্রাপকের কাছে ডেটা যাবে। যেমন হচ্ছে মোবাইল ফোনে যখন আমরা কথা বলি, 1 to 1 যখন কমিউনিকেশন করি সেটা, তাহলে দেখেন মোবাইল ফোনে যে কথা বলাটা আছে, মোবাইল ফোনের কথা বলাটা এক খাতারে ইউনিকাস্ট, সাথে আবার কি বলেন তো ফুল ডুপ্লেক্স। তারপরে দেখেন ব্রডকাস্টের মধ্যে কি আছে, সব প্রাপকই ডেটা গ্রহণ করবে, সবাই ডেটা গ্রহণ করবে। যেমন দেখুন উদাহরণ রেডিও, টেলিভিশন, এটার সাথে আরেকটু করে মাথা খাটান তো, রেডিও টেলিভিশন আপনি কোথায় পাইতেন বলেন, রেডিও টেলিভিশন আপনি কই পাইছেন, সকলে জানি রেডিও আর টেলিভিশন আমরা আমাদের যে কি রয়েছে সিমটেক্স রয়েছে, একদিকে ডেটা যায়। তাহলে সিমটেক্স মোডের রেডিও বা টেলিভিশনটাতে পরীক্ষা আসছিল টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, তাহলে এক হাজার এটা ব্রডকাস্ট, আবার এটা কি বলেন তো সিমটেক্স। এই দুটো উদাহরণ কি করবেন আলাদা আলাদাভাবে দিবেন, 3 এ 3। ওকে, আমরা কোশ্চেন যখন সলভ করবো তখন আপনাদের দেখা দিব যে আসছে এগুলো। আর মাল্টিকাস্ট কি একটা গ্রুপ, ঠিক আছে, কি হবে ইহা ব্রডকাস্টের মতো হলেও শুধুমাত্র কি হয় অনুমোদিত সদস্যরা পায়, যেমন একটা গ্রুপের মেসেজ, ঠিক আছে, যেমন আমার এই এখন ক্লাসটা সকলেই পাচ্ছে, কিন্তু আমি যদি একটা পেইড বেসের ক্লাস নিই তখন শুধুমাত্র সেই পেইড বেসের স্টুডেন্টরা পাবে। ওকে, যেমন হচ্ছে এখানে এই জিনিসগুলো আছে, এমসিকিউ তো এগুলো অনেক বেশি আসে, অহরহ কোশ্চেন। তো আমাদের ডেটা ট্রান্সমিশন মোড শেষ, এবার আসি মাধ্যম। তাহলে এই ডেটা ট্রান্সমিশন মাধ্যমের মধ্যে এই টপিকটাও আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই টপিকটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে হচ্ছে ডেটা ট্রান্সমিশনের জন্য মাধ্যম হচ্ছে আমরা আলটিমেটলি দুইটা মাধ্যমে ইউজ করে থাকি, হয় তার মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে তার মাধ্যম বা গাইডেড মিডিয়া এবং তারবিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য লিখো।
আর তার মাধ্যমকে হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করছি এখানে। এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড ফাইবার কেবল, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে প্রথম আমরা আসি টুইস্টেড পেয়ার কেবল। এই যে টুইস্টেড পেয়ার কেবলটা আছে, এই টুইস্টেড পেয়ার কেবলের আমাদের এই গঠনটা দরকার। টুইস্টেড পেয়ার কেবলের যে গঠনটা আছে সেটা অবশ্যই ভালো মতো কি করব দেখব। একটু করে বলি টুইস্টেড পেয়ার কেবলের কথা, যেহেতু আসছে। এই টুইস্টেড পেয়ার কেবলটা কোথায় আমরা দেখি, জাস্ট একদম সিম্পল মনে রাখবো। টুইস্টেড পেয়ার কেবলটা আমরা দেখি বাসাবাড়ি ডিশ লাইনে। ডিশ লাইনের ক্ষেত্রে আমরা এই টুইস্টেড পেয়ার কেবল যেটা আছে সেটা কি করে থাকি, ইউজ করে থাকি। ঠিক আছে, আপনি দেখবেন এখানে আপনাদের এই কেবলের এখানে দেখবেন প্রথমে কি থাকে, একটা কালো কালারের আস্তরণ থাকে। সেই কালো কালারের আস্তরণের মধ্যে দেখবেন একটা প্লাস্টিকের, ঠিক আছে, একটা হালকা একটা প্লাস্টিকের একটা ইয়া থাকে। দেন ওইটার মধ্যে দেখবেন হচ্ছে কি থাকে, একটা কপারের একদম জালির মতো, ঠিক আছে, আপনি ধরলে দেখবেন ওটা পড়ে যাচ্ছে। এটার মধ্যে দেখবেন সাদা একটা ফোম থাকে, আর ফোমের ভিতরে একটা কি থাকে, তার থাকে। তাহলে এই হইতেছে জিনিস। প্রথমে হচ্ছে একটা কপার ওয়্যার থাকবে, ফোমের ইনসুলেশন থাকবে, কপার মেশ থাকবে, আর এটা হচ্ছে আউটার সাইড ইনসুলেশন। এই যে ভাই চারটা স্টেপ বললাম না, এইগুলো হইতেছে সেটা। ঠিক আছে, এই প্রথমে হচ্ছে আউটার সাইড ইনসুলেশন, যাতে তারের বাইরে আঘাত নষ্ট না হয়, জ্যাকেট হিসেবে কাজ করে। কপার মেশ বাইরের তাপ চাপ ইত্যাদি থেকে কি করবে, ডেটা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। ফোমের ইনসুলেশন, কপার ওয়্যার যাতে বেঁকে না যায়। ঠিক আছে, এইটা হচ্ছে সেই ফোমের ইনসুলেশন। আর এখানে বলছিলাম ওই জালির মধ্যে, এটাও মোটামুটি আমাদের ইয়াতে দেখা যায় সাদা কালারের হয়ে থাকে, আর এটা তো কি হয়, কালো কালারের হয়ে থাকে। আর কপার ওয়্যার এর মধ্যে দিয়ে ডেটা কি হয়, প্রবাহিত হয় এই কপার ওয়্যার। সো আপনারা এইরকম একটা জাস্ট সুন্দর একটা কি করবেন, ফিগার এঁকে দিলে আরো সুন্দর। ঠিক আছে, যদি বলে এটার গঠন অংশসমূহ ব্যাখ্যা করো, তখন সাথে সাথে আপনারা এই বৈশিষ্ট্য লিখে এটা লিখে দিবে। আমরা কোএক্সিয়াল কেবল কোথায় ইউজ করি, বাসা বাড়িতে বা ডিশ লাইন ইউজ করি, এটা মাথায় রাখবো। ওকে, এই কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে থিন নেট। ঠিক আছে, থিক নেটটা কি, এইটা হচ্ছে দেখেন একটা 10BS2, আর এখানে হচ্ছে কি 10BS5 নামেও পরিচিত আর কি। ঠিক আছে, এইখানে এই কথাগুলো এখানে কি করা আছে বলা আছে, এই জিনিসগুলো হালকা পাতলা একটু করে দেখবো, বেশি কিছু লাগবে না। তারপর এখান থেকে অ্যাটেনুয়েশন কাকে বলে, ইএমআই কাকে বলে, এই কথাগুলো বলছে। আচ্ছা, সো এইখানে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এইটা একটু করে মনে রাখবো। কোএক্সিয়াল কেবল মাঝে মধ্যে দুইটা কেবলের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক এগুলো বলে। ঠিক আছে, তো কোএক্সিয়াল কেবল কিসের জন্য সুবিধাজনক এখানে দেওয়া আছে। ওকে, সো আমরা এইখান থেকে কিছু মেইন যে জিনিস সেটা হচ্ছে কিওয়ার্ড। দেখেন ভাই এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখছি, যেমন প্রথমটা কি, ডিশ টিভি বা ভিডিও প্রোডাকশনে এই কেবল ব্যবহৃত হয়। ওকে, তারপর হচ্ছে কি তুলনামূলকভাবে দামি, কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল থেকে কিন্তু সস্তা, অনেক সস্তা আছে মোটামুটি। আর 1 কিলোমিটার পর পর এখানে কি করা হয়, রিপিটার। রিপিটার কি, সাপোজ আমি খালি গায়ে যখন কথাবার্তা বলবো, সাপোজ একটা বিশাল লোক, তাহলে আমরা যারা লাস্টে বসে থাকবে তারা কি শুনতে পারবে না, কিন্তু আমি যদি একটা মাইক নিয়ে কথা বলি তখন দেখা যাবে লাস্টের বেঞ্চের গুলা আগের থেকে বেটার শুনতে পারবে। ঠিক সেম ভাবে এই সিগন্যালটাও দেখা যায় কি হয়, এরকম যত দূরে যেতে থাকে তো আস্তে আস্তে তার স্ট্রেন্থটা কমতে থাকে, যাতে না কমে সেজন্য আমরা কি ইউজ করে থাকি, রিপিটারটা ইউজ করে থাকি। ঠিক আছে, অ্যাটেনুয়েশন কম কেবল আর জনপ্রিয় কোএক্সিয়াল কেবলের স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। আর এখানে আমরা বিএনসি নামে একটা কি করি, কানেক্টর ইউজ করে থাকি। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দেখা যায় আমাদের সিকিউতে থাকে। এই কিওয়ার্ডগুলো কোথায় থাকে, সিকিউতে থাকে। পরেরটাতে আসি, পরেরটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্ট মানে পেঁচানো, পেয়ার মানে জোড়া। তাহলে কি করছে, জোড়ায় তাদেরকে কি করছে বলেন তো, পেঁচাইছে। ঠিক আছে, তাহলে এখানে 4 জোড়া তার ব্যবহার করেছে। তাহলে 4 জোড়া তার মানে 4 দুগুণে কত, 8। তাহলে 8টা এখানে তার আছে। এই 8টা তারের মধ্যে একটা কমন তার থাকে, একটা কি সাদা রঙের একটা কমন তার থাকে, আর বাকি 4টা তার নীল, সবুজ, কমলা, বাদামি, এই যে 4টা তার আছে, এই 4টা তার হচ্ছে এটা। আর এখানে আরেকটা মনে রাখবো আমরা, ওইখানে কানেক্টরের নাম ছিল কি, বিএনসি। এটা হচ্ছে কি RG45 বা RG11। এই কানেক্টরটা কি করা হয় বলেন তো, এইখানে ইউজ করা হয়। ওকে, তারপর আমাদের শিল্ডের উপর ভিত্তি করে টুইস্টেড পেয়ার কেবল এবং হচ্ছে কি আনশেল্ডেড এবং কি শেল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে পার্থক্য জাস্ট একটু করে দেখে নিব, মাঝে মধ্যে সিকিউ ক্ষতে আসতে পারে। ওকে, টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা, এই প্রত্যেকটার একটু সুবিধাগুলো একটু করে আমরা কি করব বলেন তো, একটু সুবিধাগুলো আমরা একটু করে দেখব। ওকে, এদের যে সুবিধাগুলো আছে। আর টুইস্টেড পেয়ার কেবলটা কই ইউজ করি, দেখেন কোএক্সিয়াল কেবলটা ইউজ করছি কোথায়, কোএক্সিয়াল কেবল ইউজ করছে হচ্ছে আমরা আমাদের যে ডিশ লাইনের আছে না সেখানে। আর টুইস্টেড পেয়ার কেবলটা ইউজ করে কোথায়, এটা আমরা ইউজ করে হচ্ছে সকল ধরনের টেলিফোনি নেটওয়ার্ক। ঠিক আছে, টেলিফোনি নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেবাটা দিই সেখানে ক্ষেত্রে কিন্তু আমরা কি করে থাকি বলেন তো, এই টুইস্টেড পেয়ার কেবলটা ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা, এটা বেশি আসে। একটা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য অথবা টেলিফোনি নেটওয়ার্কের জন্য আমরা কোনটা ইউজ করে থাকি, এই টুইস্টেড পেয়ার কেবল। এরপরে আসি আমাদের মেইন জিনিস, অপটিক্যাল ফাইবার কেবল। এই অপটিক্যাল ফাইবার কেবল কি করতে পারে, এই অপটিক্যাল ফাইবার কেবল আলোর গতিতে কি করতে পারে, আলোর গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার কেবল আলোর গতিতে কি করতে পারে, ডেটা ট্রান্সফার করতে পারে। এইখানে
এইখানে আমাদের কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কি হবে, ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হবে। আর এই জিনিসটা ইএমআই এর প্রভাব মুক্ত। ঠিক আছে, এই যে কথাগুলো বললাম না, এই কিওয়ার্ড গুলো দেখবেন আপনারা পরীক্ষার হলে পাই গেছে, যে কোনো একটা কিওয়ার্ড এগুলো থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি দেখেন তো, যেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নীতির উপর ইয়া করা হয়েছে। এখানে এই কথাগুলো এখানে সুন্দর করে বলা হয়েছে। এটাকে আমরা সাবমেরিন কেবলও বলতে পারি, কারণ এই কেবলটা কি করা হয়, সমুদ্রের তলদেশে কি করা হয় বলেন তো, স্থাপন করা হয়, যেটাকে আমরা সাবমেরিন কেবলও বলতে পারি। ওকে, আচ্ছা, এবার যদি আমরা একটু করে আসি এইটার যে গঠন, ঠিক আছে, এটার হচ্ছে কি গঠন, অপটিক্যাল ফাইবারের গঠন পরীক্ষায় মনে করেন আসছেই। ঠিক আছে, কোনো না কোনো জায়গায় দেখবেন হচ্ছে এই জিনিসটা চলে আসতে পারে। অপটিক্যাল ফাইবারের গঠন তিনটা জিনিস আছে, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। ঠিক আছে, কোরটা হচ্ছে একদম ভিতরে, তার উপরে যেটা আছে কোরকে একদম ভিতরটাকে উপরে ইয়া করে আছে কে, ক্ল্যাডিং, তার উপরে কি আছে, জ্যাকেট। ওকে, তো এই তিনটা সম্পর্কে একটু করে দেখে নেবেন। আর এই কোরের ব্যাস অনুযায়ী এটাকে আমরা কি করতে পারি বলেন তো, দুইটা ভাগে ভাগ করতে পারি। ওই কোর নিয়ে যখন কথাবার্তা বলবো তখন হচ্ছে আপনার কেউ সিঙ্গেল মোড, মাল্টি মোড এই কথাটা দিয়ে এখানে জাস্ট করে কি করে দেবেন, এই জিনিসটা দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, আর এখানে যে কাজটা আছে ফাইবার গঠনের উপাদান, এখানে আপনারা চাইলে এই সকল জিনিসগুলো দিয়েও একটু করে লিখতে পারেন। মেইন উপাদান তিনটা, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। ওকে, আচ্ছা, তো এখন এই অপটিক্যাল ফাইবারের অনেক সুবিধা আছে। দেখেন, আলো গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারি। অন্যান্য যে সকল কেবল আছে না কেন, সব থেকে গতি বেশি কার, এটা হচ্ছে বৈদ্যুতিক চৌম্বক প্রভাব মুক্ত, ইএমআই। ঠিক আছে, ইএমআই প্রভাব মুক্ত, ডেটা সংরক্ষণের নিরাপত্তা, শক্তি কম ক্ষয়, ওজন খুব কম এবং আকারে ছোট। আর অনেক দামি, অসুবিধা কি অনেক দামি, ইউ আকৃতি, তাই বাঁকানো যায় না, রক্ষণাবেক্ষণ করা অনেক কষ্ট, বলছি না সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তার মানে অনেক ঝামেলা আছে। তাহলে আলোর গতিতে এটাই, এইখানে কথাগুলো লিখছে, আলোর গতিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, নেটওয়ার্কের ব্যাকবোন, ভাই রে ভাই, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়। সমুদ্রের তলদেশে নিয়ে কি করা হয়, স্থাপন করা হয়। আরেকটা যেটা, সেটা তো বললাম, ইএমআই, বৈদ্যুতিক চুম্বক প্রভাব মুক্ত এই কেবল। ওকে, সো এই যে কথাবার্তাগুলো বললাম, এইগুলো হইতেছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আপনার কি করতে হবে বলেন তো, সবার আগে জানতে হবে পরীক্ষার হবে। ওকে, আনগাইডেড বা তারবিহীন মিডিয়াম। তাহলে আনগাইডেড বা তারবিহীন মিডিয়ামের মধ্যে আমাদের আলটিমেটলি তিনটে জিনিস দেখবো, একটা রেডিও ওয়েভ, একটা মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে কি ইনফ্রারেড। ওকে, তাহলে সবার আগে আসি রেডিও ওয়েভটা কি। রেডিও ওয়েভটার আগে এই জিনিসটা একটু মুখস্থ রাখবেন, 3 কিলো হার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলা হয়, রেডিও ওয়েভ বলা হয়ে থাকে। রেডিও ওয়েভটা হচ্ছে কয় প্রকার, রেডিও ওয়েভ হচ্ছে আমাদের 2 প্রকার। এটা তো প্রথমে লাইনটা লাগবেই, মাস্ট, পরীক্ষা অনেক বেশি আসছে, এটা ডিরেক্ট এমসিকিউতে আসছে। ঠিক আছে, আবার মাঝে মধ্যে আসতে পারে রেডিও ওয়েভ কাকে বলে বলো, যখন হচ্ছে আপনারা এটা লিখবেন। ঠিক আছে, এটা 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে নিয়ন্ত্রিত আর হচ্ছে অনিয়ন্ত্রিত। যেটা নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ, সেটা সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না। আর রেডিও ওয়েভ খুব বেশি শোষিত হয় না। রেডিও ওয়েভটা কি করতে পারে, ছড়িয়ে পড়তে পারে। রেডিও ওয়েভ কি করতে পারে, ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, তারা বাধা অতিক্রম করতে পারে। ঠিক আছে, আর রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের কোন স্তর দ্বারা প্রতিফলিত হয়, আয়নোস্ফিয়ার, বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার যেটা আছে সেটা দ্বারা প্রতিফলিত হয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি করে বলেন তো, সিগন্যাল পাঠিয়ে দেয় কে, রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। ঠিক আছে, এই যে রেডিও ওয়েভটা আছে, এই রেডিও ওয়েভের এগুলো সুবিধা অসুবিধা এগুলো অবশ্যই দেখবো। ঠিক আছে, রেডিও ওয়েভের সুবিধা অসুবিধা এগুলো একটু করে জাস্ট একবার রিডিং দিতে হবে। তাহলে আমরা প্রথমেই বলছি, দেখেন রেডিও ওয়েভ আমরা কি বললাম প্রথমে, ও ছড়িয়ে পড়তে পারে, ও বাধাটা অতিক্রম করে ফেলে। তাহলে এই জিনিসটা, রেডিও ওয়েভ বিল্ডিং বা দেওয়ালের বাধা কি করতে পারে, ভেদ করতে পারে। ঠিক আছে, তাই এটি ইনডোর আউটডোর উভয় যোগাযোগের জন্য উপকারী। ট্রান্সমিটার ও রিসিভার একই সরলরেখায় থাকার দরকার নাই, এই যে জিনিসটা লিখছে না, আর এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসে দেখবেন মাইক্রোওয়েভে যাই উল্টা হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য একটু করে মনে রাখবেন, রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে সামান্য প্রভাব ইয়া করে। আর অসুবিধা কি, রেডিও ওয়েভ ট্রান্সমিটের সময় নিম্ন ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়, ফলে বিপুল পরিমাণ তথ্য একসাথে প্রেরণ করা সম্ভব নয়। আর রেডিও ওয়েভ স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, সুবিধা। এবার আসি রেডিও ওয়েভের ব্যবহার। রেডিও ওয়েভটা আমরা কোথায় ব্যবহার করি, টেলিভিশন ব্রডকাস্টিং, তারপর হচ্ছে মোবাইলের যোগাযোগ যেগুলো আছে, ঠিক আছে, ওয়াইড এরিয়া ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার ইত্যাদি। আর রেডিও বা বেতার তরঙ্গে এগুলো তো আমরা রেডিও ওয়েভটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। মাইক্রোওয়েভ যেটার কথা বলতেছি, মাইক্রোওয়েভ হচ্ছে কত, 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজ, আর ওখানে 30 থেকে 300 ছিল। ওকে, একটা কিলো থেকে একটা ওইটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, রেডিও ওয়েভটা কি করছে, ছড়ায় পড়ছে না, বাট এটা ছড়ায় পড়তে পারে না। এইটাতে আপনি যদি একটু করে খেয়াল করেন,
আমাদের অনেকের বাসার ছাদে দেখা যায় কি থাকে, অনেক উঁচু উঁচু জায়গায়, মানে একদম ছাদ যেগুলো হচ্ছে 10-20 তলা যেখানে, ওইখানে দেখা যায় উঁচু উঁচু ভবনের সামনে কি থাকে, একটা টাওয়ার থাকে। এই টাওয়ার গুলো উপরে কেন থাকে, নিচে কেন থাকে না? এই টাওয়ার উপরে যে টাওয়ার গুলা থাকে, দেখা যায় এই টাওয়ার আর উপরে আর একটা টাওয়ার থাকবে এরকম, মানে দুইটা ছাদ সাপোজ, এই দুইটা ছাদের মধ্যে টাওয়ার, তাহলে এদের মধ্যে যোগাযোগ হয় একদম হচ্ছে সরল রেখায়, ঠিক আছে, সাই করে কি হবে, তারা যোগাযোগ করে। তাদের মধ্যে সাপোজ যদি কোনো একটা বাধা এসে যায়, তাহলে সে আর কি করতে পারে না, যোগাযোগ করতে পারে না। এই জিনিসটা বলছে, এটি রেডিও ওয়েভের মতো ছড়িয়ে পড়ে না, এটা কি করে, সোজাসুজি যায়। তাই রেডিওর অ্যান্টেনা এবং রিসিভার অ্যান্টেনাকে মুখোমুখি থাকতে হয়, যেটাকে আমরা কি বলতে পারি, LOS, লাইন অফ সাইট। ঠিক আছে, এটা কি করে, লাইন অফ সাইট কি করে, অনুসরণ করে। এই মাইক্রোওয়েভটা দুই প্রকার, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এই যে আমি যে বললাম দুইটা টাওয়ার উপরে আছে, তাহলে এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল। আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ তো জানি বর্তমানে বাংলাদেশ 57তম রাষ্ট্র হিসেবে যদি বা কোনটা বঙ্গবন্ধু 1 নামে যে রাষ্ট্র এই স্যাটেলাইট আছে সেটা কিন্তু পাঠিয়ে দিছে। ঠিক আছে, সো সেই জিনিসটা একটু আমরা কি করতে পারি, মনে রাখতে পারি। এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, এখানে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাই ভূপৃষ্ঠে থাকে। ওই দুই ট্রান্সমিটার এবং রিসিভারকে কোথায় রাখতে হয়, দেখেন দৃষ্টিরেখার সাথে কি করতে হয়, রাখতে হয়। ওকে, জাস্ট এটা হালকা জানার জন্য বললাম। আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ অলরেডি আমরা বলছিলাম, যেটা হচ্ছে কি ওই বঙ্গবন্ধু 1 যেটা আর কি, ঠিক আছে, যেগুলোকে আমরা বলে থাকি জিও স্টেশনের স্যাটেলাইট। এইখানে এই কথাগুলো আছে, আমরা অলরেডি এই সকল জিনিসগুলো নিয়ে বলছি। এটাকে পৃথিবী পৃষ্ঠ থেকে হয় অনেক জায়গায় দেখবেন 36,000 কিলোমিটার বা অনেক জায়গায় দেখবেন 34,000 কিলোমিটার, এই দুটার মধ্যেই বলা হয়ে থাকে আর কি। আর মাইক্রোওয়েভের সুবিধা অসুবিধাগুলো একটু আমরা হালকা করে দেখবো, কারণ রেডিও ওয়েভের সাথে এই মাইক্রোওয়েভের একটু কথাবার্তা আসতে পারে, মানে কোনটা দরকার আর কি। যেমন এখানে ব্যান্ডউইথ বিষয়, এটি প্রচুর পরিমাণে ডেটা ট্রান্সমিট করতে পারে, এখানে কোনো প্রকার কেবলের প্রয়োজন হয় না। পাহাড়ি বা দূরবর্তী অঞ্চলে এইটার জন্য আমরা কি করে থাকি, এই মাইক্রোওয়েভটা ইউজ করতে পারি। আর মাইক্রোওয়েভ বাঁকা পথে কিন্তু চলতে পারে না, এটাই হচ্ছে মেইন ঝামেলা। ঠিক আছে, মাইক্রোওয়েভের মধ্যে কোনো বাধা না থাকলে সে কি করতে পারে না, ডেটা ট্রান্সমিট করতে, মানে বাধা থাকলে সে ডেটা ট্রান্সমিট করতে পারে না আর কি। স্যাটেলাইটের ব্যবহার, অলরেডি আমরা স্যাটেলাইট নিয়ে অনেক কিছু করছি, এই স্যাটেলাইটের ব্যবহারটা একটু করে আমরা দেখবো। টেলিভিশনের সিগন্যাল পাঠানোর কাজে, বিভিন্ন অভ্যন্তরীণ যোগাযোগের কাজে, ইন্টারনেটের সংযোগ, আবহাওয়ার পরিস্থিতি, খুবই ইম্পর্টেন্ট। স্যাটেলাইট কোন কাজে আমরা ব্যবহার করে থাকি, এগুলো কিওয়ার্ড। ওকে, এবার আসি ইনফ্রারেড। জাস্ট একটা লাইনই বলবো, এই ইনফ্রারেডটা কি, ইনফ্রারেডটা হচ্ছে আমরা কোথায় ইউজ করি বলেন তো, কোথাও কি লিখি নাই? আচ্ছা, টেলিভিশন বা রিমোট কন্ট্রোলে এই ইনফ্রারেডের ব্যবহার। ঠিক আছে, টেলিভিশন বা ইয়ার যে রিমোট কন্ট্রোল, এই যেমন এইখানে দেখেন, এইখানে একটা ছোট্ট একটা রিমোট আছে, এই রিমোট কন্ট্রোল এখানে আমরা ইনফ্রারেড রশ্মি কি যেটা আছে সেটা কি করে থাকি, ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই তো রেডিও, টিভি, এসির যে রিমোট কন্ট্রোল আছে এখানে ইউজ করি। তাহলে এখানে যেহেতু ইউজ করি, তাহলে এখানের সাথে এটার আমার দরকার আছে। ওকে, সো আমরা এই জিনিসটা দেখব, এবং সর্বশেষে আমাদের যে প্রশ্নটা দেখতে হবে একটা হইতেছে তার মাধ্যম ভার্সেস তারবিহীন মাধ্যম। তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যমের মধ্যে যে পার্থক্যটা আছে সেইটা আমাদের কিন্তু বলেন তো মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে। সো সেই কোশ্চেনটা আমরা কি করে নিব বলেন তো, দেখে নিব। এবার আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এখান থেকে আমরা দুইটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো, এগুলো আমাদের দরকার নাই। প্রথমে একটু হটস্পট কাকে বলে পরীক্ষাটা একটু দেখতে পারেন, হটস্পট কাকে বলে আসে পরীক্ষায়। ঠিক আছে, হটস্পট কাকে বলে এটা পরীক্ষায় আসে। তাহলে হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা কি করবে, ইন্টারনেট সংযোগ সরবরাহ দিয়ে থাকে আর কি। ঠিক আছে, এবার সেই ব্লুটুথ এত বেশি দরকার নাই, জাস্ট একটু করে মনে রাখবো। এই ব্লুটুথ দ্বারা আমরা কি করি, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর কি, WPAN এটা কি করে থাকি, তৈরি করে থাকি। ঠিক আছে, সো ব্লুটুথের মধ্যে আমরা ব্লুটুথটা স্ট্যান্ডার্ড কত, IEEE 802.15, যে কোনো একটা বোর্ডে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই তিনটা স্ট্যান্ডার্ডের মধ্যে একটা আসছে ইনশাআল্লাহ। তারপর যেটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এগুলো মেইনলি এমসিকিউতে বেশি আসে। আর ব্লুটুথ দ্বারা যে তৈরি নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটাকে আমরা বলে থাকি হচ্ছে কি পিকোনেট। ব্লুটুথ দ্বারা তৈরি নেটওয়ার্ককে বলে থাকি পিকোনেট। ঠিক আছে, অনেকগুলো পিকোনেট মিলে কি তৈরি করে, স্ক্যাটার নেট তৈরি করে। অনেকগুলো পিকোনেট মিলে কি তৈরি করে, স্ক্যাটার নেট তৈরি করে। এগুলো হচ্ছে আমাদের ব্লুটুথ সম্পর্কিত উল্লেখযোগ্য ইনফরমেশন, আমরা পরীক্ষায় যাওয়ার আগে এগুলো একটু করে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমাদের ব্লুটুথের সুবিধা অসুবিধা। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে আলটিমেটলি ব্লুটুথের ব্যবহার, এত বেশি দরকার নাই আমাদের। এবার আমরা আসি এটা ওয়াইফাইটা আমাদের দরকার আছে। ওয়াইফাই এর যে সুবিধা অসুবিধাগুলো আছে এই ওয়াইফাইটা মনে রাখবো আমরা। ঠিক আছে, ওয়াইফাইটা ব্যবহার করব। ঠিক আছে, ওয়াইফাই এর পূর্ণরূপ কি, ওয়্যারলেস ফিডেলিটি। এটা হচ্ছে একটা জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ব্যবহার করে কি করে, আমাদের ইন্টারনেট সংযোগ
প্রদান করে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটার ইয়াটা কত, তাহলে আপনাদের যদি কখনো বলে এটার বৈশিষ্ট্য লিখো বা সুবিধা অসুবিধাগুলো লিখো, তখন আপনি চাইলে আগে এগুলো একটু লিখে দেবেন। IEEE 802.1 এত, এটা 2.4 থেকে 5 গিগাহার্টজে কাজ করে, ঠিক আছে। সো এইখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো লিখে দিবেন, সুবিধা অসুবিধাগুলো আসে এখান থেকে। তারপর আমাদের আছে ওয়াইম্যাক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়াইম্যাক্স, এটা আরেকটা গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রেটেবিলিটি ফর মাইক্রোওয়েভ, ঠিক আছে। এটা কি করে, উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, এটা কি করে, উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা আমাদের কি করে থাকে বলেন তো, দিয়ে থাকে। ওকে, আর এইটার বৈশিষ্ট্যগুলা বা এইটার যে কাজ সুবিধা অসুবিধাগুলো আছে এটা মাস্ট, এটা যে সুবিধা অসুবিধাগুলো আছে মাস্ট, এটা প্রত্যন্ত অঞ্চলে আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি, ঠিক আছে। খারাপ আবহাওয়ার কারণে এটা সিগন্যাল বিঘ্ন করতে পারে, বাট এটা আমরা অনেক বেশি কি করে থাকি, ইউজ করি। আমরা যখন সিকিউ সলভ করব তখন দেখবেন এই ওয়াইম্যাক্স এর কথা অনেক বলতেছি আমরা। তাহলে কত এটা 800 IEEE 802.16, ঠিক আছে। তারপর ইহাতে কি হয়, মাইক্রোওয়েভ, ওই কথাটার মধ্যেই দেখবেন মাইক্রোওয়েভ আছে, তাহলে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, এটা 2টা স্টেশন, এই কথাগুলো বলছে। আর আলটিমেটলি সুবিধা অসুবিধাগুলো অবশ্যই, একটি একক স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকে কি করা হয়, ইন্টারনেট সেবা আমরা কি করতে পারি, দিতে পারি, কার মাধ্যমে, এই ওয়াইম্যাক্স এর মাধ্যমে। শেষ, আমাদের এখানে আর কিছু নাই, এখানে আর লাগতেছে না, আমাদের এটা শেষ। এবার যদি বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা টপিক সিকিউর জন্য। ওকে, কি পড়তে হবে, জাস্ট সেই কিওয়ার্ড গুলো ভাই কি করতেছে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে মোবাইল ফোন কি, ঠিক আছে, এগুলো এত বেশি লাগবে না। তাহলে প্রথমতে জাস্ট খালি মোবাইল ফোন কি সেটা একটু করে জাস্ট দেখে নেবেন। এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা কি করে, সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে বহুমুখী রেডিও টেলিযোগাযোগ করে থাকে। ওকে, এগুলো আমাদের দরকার নাই, এগুলো কিচ্ছু দরকার হবে না। জিএসএমটা কি, এটা একটু আমরা জিএসএম এর বৈশিষ্ট্যটা দেখবো। এই যে জিএসএমটা আছে, সেই জিএসএম থেকে জিএসএম এর বৈশিষ্ট্যটা দেখবো, মাঝে মধ্যে দুইটার পার্থক্য আসতে পারে, জিএসএম অথবা সিডিএম এ। এই জিএসএম এ কি রয়েছে, আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে, এখানে ব্যবহৃত যে এসএমএস সিম যেটা আছে আর কি, ঠিক আছে, সেটা সহজভাবে যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায়। এখানে ফ্রিকোয়েন্সি হপিং মানে কি, মানে হচ্ছে কম ফ্রিকোয়েন্সিতে সমস্যা হলে সে অটোমেটিক্যালি কি করবে বলেন তো, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে আর কি, ঠিক আছে। বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি, খরচ বেশি, আর ডেটা ট্রান্সফার রেট একটু কম। বাট সিডিএমএ তে ঠিক উল্টাটা হয়। এইখানে একটু করে মনে রাখেন, সেটা হচ্ছে এটা একাধিক ব্যবহারকারী একই ফ্রিকোয়েন্সি কি করতে পারে বলুন তো, এখানে ব্র্যান্ড শেয়ার করতে পারে। আর এইখানে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনটা আছে সেটা কম থাকার কারণে এটাকে গ্রিন ফোন প্রযুক্তি বলে, মাঝে মধ্যে পরীক্ষায় আসে। গ্রিন ফোন প্রযুক্তি বলা হয় কাকে, সিডিএম কে। কারণটা কি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কম হয় এই জন্য, ঠিক আছে। আর এটা আমাদের অনেক আগেকার একটা অপারেটর আসছিল, সেটা হচ্ছে সিটিসেল নামে একটা কি আছে মোবাইল ফোন অপারেটর ছিল, তারা কি করতো, এই সিডিএম এটা ইউজ করতো। বর্তমানে ইউজ করা হয় না বললে চলে। এখানে আগের মতো আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না, যে কোনো সেটে ব্যবহার করা যায় না, ব্যবহারকারী বাড়ার সাথে সাথে একটু হ্রাস পায়, তুলনা কোনো খরচ কম, ডেটা ট্রান্সফার রেটটা বেশি, ঠিক আছে। এই জিনিসগুলা ওই আপনি যদি জিএসএম আর যদি এই দুটো যদি পার্থক্য আকারে পড়ে, তাহলে দেখবেন এখানে বেশি পয়েন্ট নাই, খুবই কম সংখ্যক কি আছে বলুন তো, পয়েন্ট আছে। তো মোবাইল ফোনের আলটিমেট আমাদের 5টা প্রজন্ম নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সো ভাইয়া যেভাবে বলতেছি প্রজন্মগুলা, সেভাবে জাস্ট একটু করে মনে রাখেন, ঠিক আছে। জাস্ট বৈশিষ্ট্য কি লাগবে ভাইয়া আমাদের এগুলাতে, মোবাইল ফোনের বৈশিষ্ট্যগুলো লাগবে, কি লাগবে, জাস্ট বৈশিষ্ট্য লাগবে। ওকে, তো প্রথম প্রযুক্তির মোবাইল ফোনে, প্রথম প্রযুক্তির মোবাইল ফোন কি, সাপোজ আমি এখানে কথা বলতেছি, হাঁটতেছি না, সিগন্যাল লস্ট হয়ে গেছে। প্রথম কথা, আমি হাঁটাহাঁটি করে কি করতে পারবো না, কথা বলতে পারবো না, একদম একটা জায়গায় স্থির থেকে কথা বলতে হবে। এটাই বলছে হচ্ছে আমাদের প্রথম প্রযুক্তির যে মোবাইল ফোনটা আছে সেটা 1 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর এখানে আমরা বলতে পারি এই আন্তর্জাতিক রোমিং সুবিধা, মানে বাইরের দেশে আপনি কথা বলতে পারতেন না, তাহলে এইটা ছিল, তারপরে এটা ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যান্ডসেট, যে কোনো মোবাইল কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধাটাও ছিল না। ওকে, আর এইখান থেকে এখন হচ্ছে আপনারা জাস্ট একটু হালকা পাতলা ছোটখাটো বলতে পারেন, যেমন অ্যানালগ পদ্ধতির রেগুলার সিগন্যাল কি করা হইতো, এখানে ব্যবহার করা হইতো। জাস্ট এই 4টা একটু করে মনে রাখেন, তাহলেই হয়ে যাচ্ছে, আর বেশি কিছু না। জাস্ট কি পয়েন্ট কোনগুলা, এটা কথোপকথনের সময় অবস্থানের পরিবর্তন হলে ডেটা ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যাবে, আন্তর্জাতিক রোমিং ব্যবস্থা ছিল না, এবং এটা কি মনে রাখবো, সকল কোম্পানির নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা ছিল না। ওকে, এবার আসে দ্বিতীয় প্রজন্ম, সেটা হচ্ছে কি বলেন তো, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন। এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে ওই জিনিসটা সবার আগে এই জিনিসের সমাধান হয়েছে, আমি হাঁটাহাঁটি করতেছি, ট্রান্সমিশন লস হবে না, ঠিক আছে, মানে অ্যাক্টিভ থাকবে। তাহলে এই জিনিসটা এখানে কি হয়েছে, নাই হয়ে গেছে। তারপরে আন্তর্জাতিক রোমিং সুবিধা ওখানে ছিল না, বাট এখানে সেই সুবিধাটা দিছে। আর এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনটা থেকেই আমরা আলটিমেটলি কি করছি বলেন তো, এই যে ইন্টারনেটের ব্যবহারটা আছে না, এই ইন্টারনেটের ব্যবহারটা শুরু করছি,
ঠিক আছে, ইন্টারনেটের ব্যবহার হালকা পরিমাণে সীমিত পরিমাণে কি হয়েছে, ইন্টারনেটের ব্যবহারটা শুরু হয়েছে। এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। সেটা কি সর্বপ্রথম দেখেন প্রিপেড পদ্ধতিও চালু হয়েছে এখানে, এমএমএস বা এসএমএস পদ্ধতির সেবা কার্যক্রম চালু হয়েছে কোথায়, এই পদ্ধতিটাই হয়েছে। কথোপকথনের সময় এটাতে কি করছে, ব্যবহারকারী অবস্থার পরিবর্তে অবিচ্ছিন্ন থাকে। ওকে, তারপর হচ্ছে আন্তর্জাতিক রোমিং সুবিধা হালকা পরিমাণে কি হয়েছে, এখানে চালু হয়েছে। আর এখানে ডিজিটাল পদ্ধতির, আগে ছিল অ্যানালগ পদ্ধতির, আর এখানে হয়েছে কি ডিজিটাল। তাহলে দেখেন একটার সাথে একটা একটু একটু কানেক্ট আছে। ওইখানে যেগুলো অসুবিধা ছিল এখানে সেগুলো কিন্তু প্রথমে সুবিধা হয়ে গেছে। আর এইখানে একটু করে এটা একটু কোনো মনে রাখবেন, এটা ইন্টারনেট কিন্তু ব্যবহার আমরা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে কি করছি, শুরু করছি। এই যে ব্যবহারগুলো আছে না, ব্যবহারগুলো দেখবেন আপনাদের পরীক্ষায় কিওয়ার্ড হিসেবে দিছে। অনেকে দেখা যায় একটার ব্যবহার আরেকটাতে দিয়ে দেয়, তখনই কিন্তু লাগে কি বলেন তো, এই ঝামেলাগুলো করা যাবে না। ওকে, এবার সে তৃতীয় প্রজন্মের আগে দেখেন ব্যবহার ক্ষেত্রগুলো লিখে দিছি। ভিডিও কল, ইন্টারনেট ওইখানেও ছিল, এখানে একদম পূর্ণাঙ্গ মাত্রা ইন্টারনেট, ই কমার্স, মোবাইল ব্যাংকিং, এই সবগুলাই হচ্ছে আমরা এই প্রযুক্তিতে আমরা কি বলেন তো তৃতীয় প্রজন্মের প্রযুক্তিতে পেয়ে গেছি। আগে ছিল হচ্ছে কি এখানে প্যাকেট সুইচিং বা সার্কিট সুইচিং উভয় পদ্ধতি কি করা হয়েছে বলেন তো, ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দেখেন এখানে কি বলা হয়েছে, এই মোবাইল ব্যাংকিং সুবিধা চালু হয়েছে, আন্তর্জাতিক রোমিং সুবিধা একদম পূর্ণাঙ্গ রূপে কি হয়েছে, চালু হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইডিজি পদ্ধতি কার্যকর হওয়ার ফলে এটা কি হয়েছে, অধিক পরিমাণে ডেটা স্থানান্তর করা সম্ভব হয়েছে। তারপর হচ্ছে মডেম সংযোগের মাধ্যমে মোবাইলে ইন্টারনেটের ব্যবহার, মোবাইলে কি হয়েছে, ইন্টারনেটের ব্যবহার এবং হচ্ছে কি ডেটা আদান প্রদানের নতুন মাত্রা কি হয়েছে বলেন তো, যোগ হয়েছে। ওকে, এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো মাস্ট দেখবেন কোনো না কোনো বোর্ডে যখন সিকিউ নিয়ে কোশ্চেন করতেছে তখন দেখবেন এই জিনিসগুলো। দেখেন এখানে কিন্তু ভিডিও কল খুবই ইম্পর্টেন্ট, ভিডিও কলটাও কিন্তু এখানে কি হয়েছে বলেন তো, চালু হয়েছে। ভিডিও কলের যে সেবাটা আছে। ওকে, পরেরটা আসি, চতুর্থ প্রজন্ম, খুবই ইম্পর্টেন্ট আর একটা প্রজন্ম, সেটা হচ্ছে কি বলেন তো, চতুর্থ প্রজন্ম। এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। তাহলে এইখানে আগে প্যাকেট বা সার্কিট সুইচ, এখানে হচ্ছে কি আইপি নেটওয়ার্ক, মানে একটা নির্দিষ্ট প্রোটোকল ভিত্তিক কি করেছে বলেন তো, যেটা স্থানান্তর করা সম্ভব হচ্ছে এখানে। তারপরে এখানে এলটিই, লং টার্ম ইভলিউশন স্ট্যান্ডার্ড, এটা কি করে, কাজ করে। এছাড়াও মোবাইলে ওয়েব অ্যাক্সেস, আইপি টেলিফোনি, গেমিং সার্ভিস, হাই ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্স, দেখেন ভিডিও কনফারেন্স ডিরেক্ট বলতেছি। তারপরে হচ্ছে কি 3D প্রযুক্তি ইত্যাদির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হচ্ছে। আর 3G থেকে এটার গতি 50 গুণ বেশি। 3G থেকে বলেন তো এটার গতি কত, এটা গতি হচ্ছে আমাদের 50 গুণ কি বলেন তো বেশি। ওকে, এটা হচ্ছে কি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের মধ্যে পড়ে। এইদের মধ্যে এই যে এগুলো আছে না, এগুলো আপনারা একটু ভালো মতো দেখবেন। তাহলে ভিডিও কনফারেন্স, ওইখানে ছিল ভিডিও কল তৃতীয় প্রজন্মে, আর চতুর্থ প্রজন্মে কি চলে আসছে, ভিডিও কনফারেন্স চলে আসছে। এইগুলো একটু দেখবো। আর পঞ্চম প্রজন্মের তো আর কি বলবো, এগুলো একদম ডিরেক্ট এই ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ড এই যে 5G NR, ঠিক আছে, তারপর হচ্ছে র্যাট, এগুলো একটু মনে রাখবো। তারপর হচ্ছে MIMO, খুব ইম্পর্টেন্ট, মাল্টিপল ইউনিট মাল্টিপল আউটপুট, ঠিক আছে, এগুলো আমরা করা হয়। আর এর পারফরমেন্স 4G তুলনায় অনেক বেশি। এটা কি করতে পারে, দ্রুত গতিতে কি করতে পারে, ডেটা ট্রান্সমিট করতে পারে। 4K টিভি উপভোগ করা সম্ভব হচ্ছে কার মাধ্যমে, এই পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে, ঠিক আছে। আর 4K টিভির ইয়েটা কত, রেজলিউশনটা হচ্ছে এত। 2018 সালের অলিম্পিক গেমসে, যেটা কোথায় হয়েছিল, দক্ষিণ কোরিয়াতে হয়েছিল, সেখানে এই 5G ব্যবহার করে আমরা কি করছি, একটা সফলতা পাইছি আর কি, ঠিক আছে। সো এই যে 5টা প্রজন্মের ফোন, এখানে ভাই যেই ওয়ার্ডগুলো বলছি, এই ওয়ার্ডগুলো পরীক্ষায় আসছে কোথাও না কোথাও। এই ওয়ার্ডগুলো ভালো মতো কি করতে হবে, আপনাদের মনে রাখতে হবে। যেহেতু ব্যাখ্যা লেখা, আপনি অনেক ব্যাখ্যা লিখতে পারবেন, প্যারা নাই, কিন্তু জাস্ট কিওয়ার্ডটা সবার আগে কি করতে হবে, ধরতে হবে। যে কিওয়ার্ড ধরতে পারবে তার জন্য এই অধ্যায়টা কি বলেন তো, একদম ইজি। যে কিওয়ার্ড ধরতে পারবে, আর কিওয়ার্ড না ধরতে পারলে ঝামেলা, এবার সেই নেটওয়ার্কিং এর প্রকারভেদ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে নেটওয়ার্কিং কি, কম্পিউটার, এটা হচ্ছে যখন দুই বা ততোধিক কম্পিউটার তার হোক বা তার ছাড়া তারবিহীন যোগাযোগের মাধ্যমে সংযুক্ত থেকে 3টা কাজ করে থাকে। একটা তথ্য সংগ্রহ শেয়ার করতে পারে, হার্ডওয়্যার শেয়ার করতে পারে, অথবা সফটওয়্যার শেয়ার করতে পারে, তাকে কি বলা হয়, নেটওয়ার্কিং বলা হয়ে থাকে। মালিকানার ভিত্তিতে দুই প্রকারের নেটওয়ার্কিং পাওয়া যায়, একটা প্রাইভেট, একটা পাবলিক। বুঝতে পারছেন প্রাইভেট পাবলিক মানে কি, জাস্ট একবার রিডিং দিলে হয়ে যাবে। পার্থক্য আকারে কি করবেন, মনে রাখবেন, পার্থক্য আসতে পারে। পিয়ার টু পিয়ার এত বেশি ইম্পর্টেন্ট না, কখতে দিলে দিতে পারে, এই সকল জিনিস। একদম সিকিউ যে মেইন টপিকগুলো সেটাতে চলে আসি। সিকিউ মেইন টপিকটা হচ্ছে এটা, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে আমরা কি করতে পারি, নেটওয়ার্ককে 5টা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে 5 ভাগে নেটওয়ার্ককে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বুঝতে পারতেছেন, একদম নিকটবর্তী, ঠিক আছে, একদম মানে হচ্ছে ওই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কিভাবে করছিলাম, ব্লুটুথের মাধ্যমে। ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে তারবিহীন,
যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সেটা কিন্তু করছিলাম কি ব্লুটুথের মাধ্যমে। ঠিক আছে, এই জিনিসটা বলছে কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্য দিয়ে তথ্য আদান প্রদানের নেটওয়ার্কের সিস্টেমকে কি বলা হয়? প্যান বলা হয়। ঠিক আছে, আর যখন এটাকে আমরা তার বিহীন যোগাযোগ করবো তখন এটাকে ডাব্লু প্যান বলে। এটা হচ্ছে প্যানটা যদিও বা কম আসে আর কি, যেমন এখানে উদাহরণ দিচ্ছে ল্যাপটপ, ইউএসবি কেবল ইত্যাদির মাধ্যমে ল্যানটা বেশি আসে। আমাদের এখান থেকে ল্যানটা বেশি আসে পরীক্ষার হলে। ল্যান কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তারপর তো এই প্যান থেকে বড়, সাপোজ আমরা একটা বিল্ডিং এর কথা বলতে পারি, মানে একটা রুমের 4-5টা রুম থাকে না, একটা বিশাল রুমে, ওইখানে যে আমরা ওয়াইফাই দিয়ে যে লাইনগুলো দিই না, সেটা হচ্ছে কি এই ল্যানের উদাহরণ বলতে পারি। ঠিক আছে, সাধারণত 1 কিলোমিটার বা তার চেয়ে কম পরিসরের কোন একটা ইয়ার সাথে যুক্ত করে এই নেটওয়ার্কটা তৈরি হয়। এটা সাধারণত স্কুল কলেজ, এটা ইম্পর্টেন্ট, স্কুল কলেজ বা ছোট যে অফিসগুলো আছে বা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা বিল্ডিং ইত্যাদির মধ্যে কি করা হয়? এই ল্যানটা করা হয়। ল্যানের ক্ষেত্রে সাধারণত আমরা টপোলজি, বিভিন্ন ধরনের টপোলজি বা আছে, আর যদি তার বিহীন যদি কিছু করি তখন সেটার নাম কি? ডাব্লু ল্যান। ঠিক আছে, এই ল্যানটা করার জন্য আমাদের কে হেল্প করে? ওয়াইফাই। কে হেল্প করবে? ওয়াইফাই। ঠিক আছে, আচ্ছা তারপরটা আসি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের যে কথা, ক্যানটাও মোটামুটি সেম। তাহলে এই মেট্রোপলিটন এরিয়া, আচ্ছা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা একটু বিশাল, সেটা হচ্ছে কি কোন একটা নির্দিষ্ট শহর, একটা কি বলেন তো, একটা নির্দিষ্ট শহরের বিভিন্ন স্থান সময়ের মধ্যে কি করবে বলেন তো, এই নেটওয়ার্কটা করা হবে। এটা আলটিমেটলি কি অনেকগুলো ল্যান্ডের মাধ্যমে কি গঠিত হবে? এক একটা ম্যান গঠিত হবে। ট্রান্সমিশন মাধ্যম হিসেবে এখানে টেলিভিশন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, আর নেটওয়ার্ক ডিভাইস হিসেবে আমরা কি করে থাকি বলেন তো? রাউটার, হাব, সুইচ। যখন আমরা তারবিহীন যোগাযোগ করি তখন সেটাকে আমরা বলে থাকি ডাব্লু ম্যান। আর এই ডাব্লু ম্যানটা করতে সাহায্য করে কে জানেন? ডাব্লু ম্যানটা সাহায্য করে হচ্ছে ওয়াইম্যাক্স। ব্লুটুথ করে হচ্ছে কি ওয়াইফাই এ, ব্লুটুথ করে কোথায়? প্যানে। ল্যানে করে ওয়াইফাই, আর ডাব্লু ম্যানে করে কে? ওয়াইম্যাক্স। এটাতে কি করে? তারবিহীন যোগাযোগ মাধ্যমে এটাতে সাহায্য করে। তারপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে কি সারা বিশ্ব, যেখানে দেখেন দেশের বিভিন্ন অঞ্চল বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে যেটা হবে। এই ওয়ানের সবচেয়ে বড় উদাহরণকে ইন্টারনেট। ঠিক আছে, তাহলে এটা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হইতে হবে। কেন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থাকে, একাডেমিক ভবন থাকে, লাইব্রেরি ভবন থাকে, তারপর হচ্ছে স্টুডেন্ট সেন্টার, আবাসিক হল, সবগুলা এই সব কিছু মিলে। ঠিক আছে, এরকম ছোট ছোট ল্যান্ড, সাপোজ এখানে একটা ল্যান্ড আছে, এখানে একটা ল্যান্ড, এখানে একটা ল্যান্ড, এই অনেকগুলো ল্যান্ডগুলোকে একত্র করে আমরা কি করি? এই ক্যানটা তৈরি করে থাকি। ঠিক আছে, যেমন হচ্ছে গুগল প্লেস বা মাইক্রোসফটের নেটওয়ার্ক, এগুলো ছোট। তাহলে কি বললাম? ছোট ছোট ল্যান্ড। ঠিক আছে, ছোট ছোট লাইনগুলো মিলিত করে কি তৈরি করতেছি? ক্যান। আর এই ছোট ছোট লাইনগুলো মিলিত করে যদি একটা শহরের মধ্যে যখন জায়গা করি তখন সেটার নাম হবে কি? ডাব্লু ম্যান। ওকে, ডান। তাহলে এই 5টা প্রকারের নেটওয়ার্ক একটু করে দেখবো। আর নেটওয়ার্ক ডিভাইস থেকে পরীক্ষায় মাঝে মধ্যে গত বছর অনেকগুলো কোশ্চেন আসছে, সো আমরা একটু করে দেখি। প্রথমে একটু আমরা নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে প্রথমে কি রয়েছে? মডেমের হচ্ছে 2টা কাজ, একটা হচ্ছে মডুলেশন, একটা হচ্ছে ডিমডুলেশন। ঠিক আছে, মডেম কথাটি এসেছে কই থেকে? মডুলেটর এবং ডিমডুলেটর থেকে। সো আমি এখান থেকে আপনাদের জাস্ট 2টা কাজ বলে দিচ্ছি, কাজ মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি। দেখেন ডিমডুলেটরে মানে ডি আছে, তাহলে এটার কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। এটার কাজ কি? ডিজিটাল সিগন্যালে কি করবে? কনভার্ট করবে। ডিমডুলেটর ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে, আর মডুলেটরটা কি করবে? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে ডিমডুলেটর ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে কাকে? অ্যানালগ সিগন্যালটাকে। আর মডুলেটর ডিজিটালকে অ্যানালগে নিবে। ঠিক আছে, ও কি করবে? ডিমডুলেটর ডিজিটালে রূপান্তর করে ফেলবে, আর মডুলেটর অ্যানালগ সিগন্যালে কি করবে? রূপান্তর করবে। এই নিয়ে এখানে কথাবার্তা আছে, সিকিউ 2 নাম্বার কোশ্চেনে এটা আসতে পারে বা কতও আসতে পারে। মডুলেশন কি, ডিমডুলেশন কি, এগুলো আসে। ওকে, এবার আসি হাব। রিপিটার নিয়ে অলরেডি আমরা বলে ফেলছি, রিপিটার একটু আমরা দেখে নিব। তারপর সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে হাব এবং সুইচ। হাব এবং সুইচ দুইটাই সেম ডিভাইস, বাট এটা একটু বেশি সুন্দরভাবে কাজ করে, স্মুথলি কাজ করে। এখন বর্তমানে এটা ইউজ করা হয় হাব। ঠিক আছে, হাব বলছে সুইচ। তাহলে এটা আমরা এই যে হাব বা সুইচ, এটা আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি? দেখেন তো, হাব, ল্যান, এই দুটা ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমরা স্টার টপোলজিতে কি করে থাকি বলেন তো ভাইয়া? এই জিনিসগুলা ইউজ করে থাকি। ঠিক আছে, সো এদের মধ্যে যে জিনিসগুলো আছে, এইখানে আরো 2টা আছে। একটা রাউটার কি করে? একই ধরনের একই প্রোটোকল ভুক্ত 2টা নেটওয়ার্ককে যুক্ত করে। আর গেটওয়ে ভিন্ন প্রোটোকল, এটা পরীক্ষায় আসছে কতবার পরীক্ষায় আসছে। সো এই যে 4টা ডিভাইস বললাম না, এই যে 4টা,
এই চারটা মোস্ট ভালো মতো দেখবেন, আর দেন এখান থেকে হচ্ছে মডেম যেটা আছে সেই মডেমটা দেখবেন, তাহলে ডান। ওকে, আর ব্রিজটা কি, ব্রিজটা হচ্ছে সুইচ বা ইয়ার মতো আর কি, ঠিক আছে। এটা কি করে, অনেকটা হাব বা সুইচের মতোই, যেটা কি করে ব্রিজ একটা নেটওয়ার্ক ডিভাইস যা বৃহৎ নেটওয়ার্ককে ছোট ছোট সেগমেন্টে কি করে ভাগ করে। ওকে, এবার আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা থেকে পরীক্ষায় আসবে প্রশ্ন, যত ইচ্ছা তত কি করেন স্টার লাগিয়ে দেন, যত পারেন তত কি করে দিবেন বলেন তো, এখানে স্টার দিয়ে দিবেন। পরীক্ষায় এই টপিকটা থেকে অনেক অনেক বেশি কি আসবে, কোশ্চেন আসবে। তো টপোলজি কাকে বলে, সবার আগে হচ্ছে কি টপোলজি কাকে বলে, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসগুলো কিভাবে অপর কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে ডেটা আদান প্রদান করবে তাকে কি বলা হয়, নেটওয়ার্ক টপোলজি বলে। শেষ। এবার সেই টপোলজিকে আমরা আলটিমেটলি কয় ভাগে ভাগ করতে পারি, 6 ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। প্রথমে আছে আমাদের বাস টপোলজি। বাস টপোলজিতে একটা মূল ব্যাকবোন থাকবে, এটা হচ্ছে মেইন, এটা যদি ঝামেলা হয় তাহলে ঝামেলা শুরু, ঠিক আছে। তারপরে এইখানে আমাদের কি থাকবে, সেই ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার যেগুলো থাকার সেগুলো কি করবে, এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। এখানে আপনি চাইলে নতুন করে কম্পিউটার অ্যাডও করতে পারেন, সরিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। এই যে বাস টপোলজিটা আছে, এই বাস টপোলজিটা স্বল্প দূরত্বে, ঠিক আছে, স্বল্প মানে দূরত্ব যদি কম হয় তাহলে স্বল্প দূরত্বে, ঠিক আছে, স্বল্প সময়ে কি সাশ্রয়ীর কথা যদি কোনো কিছু বলে, তখন আমাদের এই বাস টপোলজিটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, ঠিক আছে। মানে ছোট ছোট আকারটা যদি কি হয়, ছোট হয় টপোলজি, এখানে বসে এই ছোট আকারের নেটওয়ার্কে, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যবহারটা সহজ, সাশ্রয়ী, ঠিক আছে। আর এইখান থেকে যেটা বললাম, আপনি কম্পিউটার অ্যাড করেন, নতুন কোনো ডিভাইস অ্যাড করেন, বাদ দিয়ে দেন, কোনো ইফেক্ট ফেলে না এটাতে। কিন্তু যদি মূল ব্যাকবোনের যদি কোনো একবার ঝামেলা হয়, তাহলেই শুরু হয়ে গেছে মেন ঝামেলা, ঠিক আছে। তাহলে এইখানে এইগুলো বলা হয়েছে, মূল কেবনকে কি বলা হয়, ব্যাকবোন বলা হয়ে থাকে। এটাকে আমরা লিনিয়ার টপোলজিও বলতে পারি, ঠিক আছে। কোন টপোলজি কাকে বলে সেগুলো অবশ্যই আমাদের দরকার। ওকে, আর এই প্রত্যেকটা থেকে সুবিধা অসুবিধা, টপোলজি সুবিধা অসুবিধা মাস্ট পরীক্ষা যেহেতু আসবে ভালো মতো আমরা দেখে নিব। আর যদি সাপোজ বলে এটা কোন ধরনের টপোলজি ব্যাখ্যা করো, শুধু ব্যাখ্যাটা লিখবেন না, সাথে ওই টপোলজির একটা চিত্র এঁকে দিবেন। প্রশ্ন যদি থাকে চিত্র, সেই চিত্রটা এঁকে দিবেন, কোনো সমস্যা নাই। আর চিত্র মানে কি দিয়ে, পেন্সিল দিয়ে আঁকতে হবে। ওকে, তাই যেমন এই টপোলজি ছোট আকারের নেটওয়ার্কের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। কম কেবল, ছোট যদি নেটওয়ার্ক তাহলে কম কেবল, তাহলে খরচও কি হবে বলেন তো, কম হবে। রিপিটার ব্যবহার করে আমরা কি করতে পারি, সম্প্রসারণ করতে পারি। কোনো একটা সংগঠন নষ্ট হয়ে গেলেও কি হবে না, পুরো সিস্টেমের কোনো হয় না, এটা বলা হয়েছে এখানে। অসুবিধা কি, সাপোজ যদি অনেক বেশি হয়ে যায়, দূরত্ব বেড়ে গেছে, অনেকগুলো ডিভাইস আছে, তখন কি হবে, একটু ঝামেলা করবে, ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা, কম্পিউটার সংখ্যা বেড়ে গেলে ডেটা ট্রান্সমিশনে কি হবে, ঝামেলা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্কের সৃষ্ট সমস্যা তুলনামূলক আর মূল কেবলের একটি স্তরে যদি কোনো হয়, তাহলে পুরাটাই কি হয়ে যাবে, ঝামেলার সৃষ্টি করবে। এবার সেই রিং টপোলজি। কি, রিং টপোলজিতে সবার সমান গুরুত্ব, প্রতিটা কম্পিউটারের গুরুত্ব কি ভাইয়া, সমান। রিং টপোলজিটা কিরকম, এই হইতেছে রিং টপোলজি। এই হইতেছে রিং টপোলজি। তাহলে এই রিং টপোলজি সাপোজ এর ডিস্টার্ব হয়েছে, তাহলে আর ডেটা যাইতে পারবে না, বাদ, ঠিক আছে। আর এই রিং টপোলজিতে কি হয়, সবার আগে হচ্ছে আমাদের একমুখী কি হবে, ডেটাগুলো ট্রান্সমিট হবে। কয়তমুখী, একমুখী। সাপোজ আপনি 4 নম্বরে ডেটা পাঠাবেন, ও কি করবে, 1 থেকে 2 পাঠাবে, 2 থেকে 3, 3 থেকে 4। আপনি একদম এখান থেকে এখানে আসতে পারবেন না। আপনি প্রথমে একটা যে সিরিয়াল তাকে করে দিবেন, সেই সিরিয়াল অনুসারে সে তার কাছে যাবে, যে বলে তোমার কি লাগবে, না তোমার না, যার কাছে যাবে তার কাছে চলে যাবে। তাহলে এইখানে সবার গুরুত্ব সমান। কেউ একজন যদি ডিস্টার্ব হয়ে যায়, বলে না আর কিচ্ছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। ওকে, আচ্ছা, তো এই কথাগুলো এখানে লিখছে। সুবিধা কি, এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভার থাকে না। তারপর হচ্ছে নেটওয়ার্ক অবস্থিত প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সমান, আর সংকেত একমুখী হয়, দেখছেন, কোনো কলিশন বা সংঘর্ষ হয় না। আর নেটওয়ার্কের একটা মাত্র কম্পিউটার যদি আক্রান্ত হয়, তাহলে সকল কি হয়ে গেছে, ঝামেলা। আবার যদি যুক্ত করতে চাই বা অ্যাড করতে চাই, তখন কিন্তু পুরো নেটওয়ার্কটা অচল, ঠিক আছে। টপোলজির সমস্যা নিরূপণ একটু জটিল। আর নেটওয়ার্কের কম্পিউটারের সংখ্যা বাড়লে ট্রান্সমিশন, সাপোজ এখানে 20টা আছে রিং এর ভিতরে, তাহলে আপনি 20 নাম্বার পাঠাবেন, তাহলে অনেকক্ষণ সময় লাগতেছে না, তাহলে এইটা বড় হইলে একটু ঝামেলা তৈরি করে। আর একমুখী বৃত্তাকার পথে কম্পিউটার যুক্ত থাকায় সরাসরি ডেটা পাঠানো যায় না, তারপর এটা কি হয়ে গেছে, ধীর গতি সম্পন্ন। তাহলে দেখেন সুবিধার থেকে অনেক বেশি অসুবিধা। ও প্রাধান্য দিচ্ছে সবাই সমান, কিন্তু ঝামেলা বেশি করে ফেলছে। ওকে,
তারপর আসি স্টার টপোলজি। এই স্টার টপোলজিতে একটা মেইন ডিভাইস থাকবে, হাব অথবা সুইচ। কিছুক্ষণ আগে দেখছিলাম নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে হাব অথবা সুইচ থাকবে। এই হাব অথবা সুইচ থাকবে, দেন এইখানে হচ্ছে আমাদের কি থাকবে, এইখানে এগুলো হচ্ছে আমাদের সেই ডিভাইসগুলো ধরলাম। এই একটা কেন্দ্রীয় হাব বা ডিভাইস থাকবে, এদের কাজই হচ্ছে সাই 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 করে কি করবে, ডেটাগুলো ট্রান্সমিট করে দিবে। তাহলে এই নেটওয়ার্কে একটা কম্পিউটার আইটেমের সাথে এই হাব বা এর সাথে এমন ভাবে যুক্ত থাকে যেন দেখতে মনে হয় আকাশের তারা, যদিও বা আমাদের তো আকাশের তারা হয় না, এইবার মনে হয় একটু আকাশের তারা তারা লাগতেছে নাকি। আর এই টপোলজির নাম হচ্ছে স্টার টপোলজি। আর এইখানে আমরা কোন কেবলের ব্যবহার দেখতে পাই, টুইস্টেড পেয়ার কেবল বা RJ45 কানেক্টর ইউজ করা হয় বলতে পারে পরীক্ষার হলে। ওকে, আর অফিস আদালত বা ছোট ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এই স্টার টপোলজিটা অনেক বেশি কার্যকর হয়ে থাকে। ওকে, এবার যদি আসি স্টার টপোলজি, দেখেন এখানে কি দেওয়া আছে, এই টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে, ওই কম্পিউটার নষ্ট হলে কোনো প্যারা নাই, খালি মেইন প্যারাটা হবে কি হাবের যদি কিছু হয়, ঠিক আছে, যে কোনো সময় আপনি কি করতে পারেন, নতুন কম্পিউটার বা নতুন ডিভাইস অ্যাডও করতে পারেন, বাদও দিতে পারেন। কেন্দ্রীয়ভাবে রক্ষণাবেক্ষণ, ডেটা চলাচলের গতি বেশি এবং কলিশন হওয়ার সম্ভাবনা কম। আর সুইচ ব্যবহারের কারণে এখানে হাব এবং সুইচটা একটু বুদ্ধিমান, তো ওই বুদ্ধিমান হওয়ার কারণে বাস বা রিং টপোলজির তুলনায় এটা ডেটার নিরাপত্তা কি হয়, বেশি হয়। কম্পিউটার সংখ্যা বেশি হলেও এটাতে ডেটা ট্রান্সমিশনে বেশি সময় লাগে না। এবার আসি স্টার টপোলজি। স্টার টপোলজিতে মেইন সমস্যা কি, হাব বা সুইচ। এই হাব বা সুইচের যদি কোনো ঝামেলা হয় তাহলে দেখা যাবে সম্পূর্ণ নেটওয়ার্ক কার্যকর। প্রচুর পরিমাণে কেবল দরকার হয়, তাই এটা কি বলেন তো ব্যয়বহুল, আর কম্পিউটার মধ্যে সরাসরি আদান প্রদান করতে পারে না। ওকে, কম্পিউটারগুলো নিজেদের মধ্যে সরাসরি করতে পারে না, কে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, এই সুইচগুলো কি করে দেয়, বলে ইনস্ট্রাকশন দিয়ে দেয় এটা 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 করো। ট্রি টপোলজি, টি টপোলজিতে কি থাকবে, একটা মেইন কম্পিউটার থাকবে টির মতো আর কি, ঠিক আছে। দেন এইখান থেকে কি হবে বলেন তো, এইখান থেকে হচ্ছে কি হবে, ভাগ হবে আবার এই 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 এগুলা হচ্ছে টি টপোলজি। তাহলে এই টি টপোলজির মধ্যে যদি আসেন, সাপোজ এইখানে যদি একটা ডিস্টার্ব হয় তাহলে এই পুরো অংশটুকু বাদ, এখানে ডিস্টার্ব হলে কোনো প্যারা নাই, সব ঠিক আছে। তাহলে এটা কিন্তু ও যদি ডিস্টার্ব হয় সকলেই নাই হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইখানে যে কম্পিউটারের পর আর কোনো কম্পিউটার যুক্ত হয় না সেই কম্পিউটারকে বলা হয় পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার। এই দেখেন এখানে পর কি আর কোনো কিছু না, এগুলো হচ্ছে সেই পেরিফেরাল বা কেন্দ্রীয় কম্পিউটার, ঠিক আছে। তাহলে মূলত স্টার টপোলজি, এই স্টার টপোলজি যেটা ছিল সেটার একটা সম্প্রসারিত রূপ হচ্ছে কি বলুন তো আমাদের ট্রি টপোলজি বলা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে হোস্ট। তাহলে এখানে দীর্ঘ দূরত্বে সংখ্যা প্রেরণের জন্য এই সকল কথাবার্তাগুলো এখানে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা আমরা দেখবো। আর মেশ টপোলজি ভাই রে ভাই এত বেশি ইম্পর্টেন্ট। সাপোজ মেশ টপোলজি কি, সবাই সবার সাথে কি থাকবে ভাইয়া, মেশ টপোলজিতে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে, সবাই সবার সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। কোন টপোলজিতে, মেশ টপোলজিতে। পরীক্ষায় মাঝে মধ্যে কোশ্চেন আসে মেশ টপোলজিতে তারের সংখ্যা কত, মেশ টপোলজিতে তারের সংখ্যার সূত্রটা কত, n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। n মানে হচ্ছে কি ডিভাইস সংখ্যা, দেখেন 1 2 3 4 চারটা ডিভাইস আছে, তাহলে 4 ইনটু 4 থেকে গেলে 3 ডিভাইডেড বাই 2, 3 4 12 অর্ধেক করলে কত হবে 6। তাহলে দেখেন তো 6টা তার হয়েছে কিনা, 1 2 3 4 5 6, 6টা তার। এটা হচ্ছে কার মধ্যে পড়ে, এটা আমাদের মেশ টপোলজির মধ্যে পড়ে, যেখানে কি থাকবে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকবে। স্টার টপোলজি কিন্তু সরাসরি যুক্ত ছিল না, হাব বা সুইচ সে ডাইরেক্ট তার ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিত, বাট ওরা নিজেরাই কি করতে পারবে, কাজ করতে পারবে। ওকে, তো অন্যান্য যে কোনো তুলনায়, যে কোনো টপোলজির তুলনায় এটাতে আমরা ভালোই কি পাই, সুযোগ সুবিধা পাই। আর দেখেন যদি যে কোনো একটা ডিভাইসের কথা যদি বলেন, এই ডিভাইস যেহেতু সবাই সবার সাথে যুক্ত, তাহলে এই ডিভাইসটা কয়জনের সাথে যুক্ত থাকবে বলেন তো। তখন আপনি বলবেন যেহেতু এখানে 4টা নেটওয়ার্ক, তাহলে বাকি আছে কত, 3 জন, এই 3 জনের সাথে থাকবে। তাহলে এখানে বসে এই কথাগুলো বলা হয়েছে, এই n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে n-1টি সংযোগের দরকার, মানে একটা কম সংযোগের দরকার হবে। আর মোট তারের সংখ্যাটা কত হবে এটা তো আমরা অলরেডি এখানে বলছি, ঠিক আছে। যেখানে হচ্ছে নিরাপত্তা যোগাযোগের ক্ষেত্রে নির্ভরশীলতা যোগাযোগ, সেখানে এত ব্যবহার করা হয়। তো এখানে দেখেন সুন্দর করে দিয়েছে নেটওয়ার্কের মধ্যে দ্রুত গতিতে, যেহেতু ওখানে কারো লাগছে না তাই দ্রুত গতিতে কম্পিউটার কোনো একটা সংযোগ নষ্ট হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, জাস্ট ও রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে কি ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চয়তা থাকে। তারপর হচ্ছে নেটওয়ার্কের সমস্যা খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং অবকাঠামো অনেক শক্তিশালী। কিন্তু ঝামেলা আছে, কি ঝামেলা, ঝামেলা হচ্ছে এই টপোলজিতে ইনস্টলেশন বা কনফিগারেশন অনেক জটিল, বিধায় কস্টলি হয়। সাপোজ দেখেন আপনি যদি এখানে 5টা এখন যদি ডিভাইস নিয়ে আসেন, তখন 5টা বা 10টা যখন হবে তখন দেখবেন এটা কিন্তু কাজ করাটা অনেক বেশি সবার সাথে সবার কানেক্ট করতে হবে। তো ওই জিনিসটা করতে গেলে কি হবে বলুন তো, অনেক বেশি
ঝামেলার সৃষ্টি করবে। এবার আসে আমাদের হাইব্রিড বা টি টপোলজি। হাইব্রিড বা টি টপোলজি কি? ভিন্ন ধরনের একাধিক টপোলজির মাধ্যমে, যেমন ইন্টারনেট হচ্ছে একটা বলতে পারি হাইব্রিড, ঠিক আছে। সো এইখান থেকে আবার হাইব্রিড টপোলজির কিছু সুবিধা অসুবিধা আছে। সো আমরা আসি গেছি আমাদের সর্বশেষ টপিক, সর্বশেষ টাইপ, ক্লাউড কম্পিউটিং এ চলে আসছি। ক্লাউড কম্পিউটিংটা কি? এটা কোনো একটা ক্লাউড কম্পিউটিং কি, এখানে সবাই এটা একটু করে দেখে নেবেন। কম্পিউটার বা ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র বা ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। আর এই ক্লাউড কম্পিউটিং এর জন্য অবশ্যই তিনটা বৈশিষ্ট্য আপনার থাকতেই হবে। তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি থাকতে হবে রিসোর্স স্কেবিলিটি, অন ডিমান্ড সেবা, পে অ্যাজ ইউ গো। রিসোর্স স্কেবিলিটি কি? ক্রেতা যতটুকু চাইবে, যত চাইবে সেবা দেখে তত সেবাই দিতে হবে, ক্রেতা যখন চাইবে তখন সেবা দিতে হবে। আর ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, ক্রেতা যা ব্যবহার করবে তার উপরে কি করবে, সে ততটুকু দিবে। যেমন সাপোজ আমাদের মোবাইলে দেখবেন মাঝে মধ্যে যখন নেট শেষ হয়ে যায় তখন দেখে কি আপনি পে অ্যাজ ইউ গো কি করতেছেন, মানে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, এরকম টাইপের জিনিসগুলো আর কি। ওকে, এবার আসি এখান থেকে ক্লাউড কম্পিউটিং এর মডেল। তিনটা মডেল আছে। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এটা কি করে অবকাঠামোগত সেবা দিয়ে থাকে আর কি। তারপর হচ্ছে কি প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম ইয়া দিয়ে থাকে। আর এটা হচ্ছে কি সফটওয়্যার। সো এগুলোর থেকে আমাদের বেশি যে জিনিসটা দরকার, এই সকল কিছু থেকে আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা এবং অসুবিধা। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা এবং ক্লাউড কম্পিউটিং এর কি অসুবিধা। তাহলে ক্লাউড কম্পিউটিং এর মেইন সুবিধা কি? সার্বক্ষণিক ব্যবহার করা যায়, আমার যখন ইচ্ছা তখন আমি ব্যবহার করতে পারি। সাপোজ গুগল ড্রাইভ, তো আমরা সকলের কথা শুনছি। তাহলে গুগল ড্রাইভে কি হয় বলেন তো? গুগল ড্রাইভে আমাকে 15 জিবি পর্যন্ত ফ্রি দেওয়া হয়। সাপোজ আমি একটা ফাইল পাঠাতে চাচ্ছি যেটা হচ্ছে 20 জিবি বা 25 জিবি, তখন আমি কি করব? তখন আমাদের সাপোজ আমার থেকে আরো কিছু অংশ মানে জায়গা তাদের থেকে কিনতে হবে। আপনি যখন ইচ্ছা তখনই কিন্তু কিনতে পারেন, তাদেরকে পেমেন্ট করবেন, তারা আপনাকে কি করবে, জায়গা দিয়ে দিবে। এটা তো নাকি আপনার কি আলাদা করে কিছু কি কোনো ডিভাইস কিনতে হচ্ছে? তা কিন্তু করতে হচ্ছে না। তাহলে এই কথাগুলো বলছে প্রথমে সার্বক্ষণিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি তথ্য আপলোডও করতে পারেন, ডাউনলোডও করতে পারেন। নিজস্ব কোনো হার্ডওয়্যারের কোনো প্রয়োজন নাই, আপনি কোনো এক্সট্রা করে আপনি নিজে কিছু কিনতেছেন না, হার্ডওয়্যারের কোনো দরকার হয় না। তথ্য কিভাবে সংরক্ষিত হয়? ভাই আমার তথ্যগুলো কই আছে আমি কি জানি? আমি জানি না, আমরা এটা নিয়েও কোনো মাথা ব্যথা নাই। তাহলে এটা হচ্ছে জানতে পারি না। যে কোনো ছোটখাটো হার্ডওয়্যারের মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা থাকে, এগুলো হচ্ছে সুবিধা। এবার অসুবিধাটা কি? এই যে আমার তথ্যগুলো কোথায় জমা আছে আমি তো জানি না, কিন্তু ওরা তো জানে। ওরা যদি এই তথ্যগুলো যদি লিক করে দেয়, এটা একটা কি নিরাপত্তার ঝুঁকি থাকে না? এই কথাটা বলছে। ক্লাউড ব্যবহারের মূল সমস্যা হলো ডেটা তথ্যের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে। একবার ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর সেটা কোথায় কিভাবে কি যাচ্ছে সেটা আমার জানার কোনো কি নাই, উপায়তা নাই। এছাড়া হচ্ছে কি গোপনীয়তা ভঙ্গ হইতে পারে। দেখেন সেম কথাগুলোটা একটু ঘুরাই পেঁচাই মডিফাই করে লিখছে। ওকে, সো ক্লাউড কম্পিউটিং এর মধ্যে যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে সেটা আমরা মাথায় রাখবো। আর এই সুবিধা অসুবিধা আমাদের গ এবং ঘতে বেশি এসে থাকে। তাহলে চলেন আমরা এবার কি করবো, সিকিউ সলভ। আমরা মোটামুটি 1 ঘন্টার মতো একটা ক্লাস হয়েছে, সেই 1 ঘন্টার মতো ক্লাসে আমরা কি করে ফেলছি ভাইয়া, আমাদের সকল যে সিকিউ মানে বেসিক গুলো, আমার মেইন কথা হচ্ছে কি বেসিকের মধ্যে আসলে কি শিখছি, বেসিকের মধ্যে শিখছি হচ্ছে আসলে আমরা কোন কোন কিওয়ার্ড গুলো পরীক্ষা আসতে পারে, আমরা কিভাবে ছোটখাটো জিনিসগুলো দিয়ে মনে রাখতেই পারি, ঠিক আছে ভাইয়া। একটা জিনিস মানে এইটা আমি বিলিভ করি, সেটা হচ্ছে আপনি হচ্ছে বই একবার রিডিং পড়ার থেকে যখন কি আপনাকে একবার বলবে, সুন্দর একটা ব্রিফ দিবে, তখন দেখা যায় আপনি সেই জিনিসটা কি হয় মাথায় সেট বেশি হয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য ভাইয়া মাইনলি হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম। তো এই কোশ্চেনটা একটু করে দেখি। বলছে ক প্রতিষ্ঠানের মালিক রাকিব সাহেব দেশের বাইরে অবস্থান করায় তিনি তার অফিসের কর্মচারীদের সাথে একটা ভিডিও কনফারেন্সিং এর অনুভব, ভিডিও কনফারেন্স এখন তো কোথায় ছিল মনে করার চেষ্টা করেন। কিন্তু কর্মচারী শফিক সাহেবের কাছে ইন্টারনেটের সুবিধা মোবাইল ফোন থাকলেও ভিডিও কনফারেন্সিং এর সুবিধা নাই। ইন্টারনেট আছে কিন্তু ভিডিও কনফারেন্সিং নাই, তাই তিনি ভিডিও কনফারেন্সিং এর সুবিধা সম্পর্কিত একটা মোবাইল ফোন কিনলেন, ঠিক আছে। কি কিসের সুবিধা আছে? ভিডিও কনফারেন্সিং এর সুবিধা আছে এমন মোবাইল ফোন, সম্ভবত 3য় প্রজন্মের মোবাইল ফোনই ছিল। তবে মোবাইল ফোন ক্রয়ের পর জানতে পারলেন বর্তমানে বাজারে MIMO, বাইরে ভাই MIMO এটা কত নাম্বার প্রজন্ম? 5ম প্রজন্মের ফোন মোবাইলে রয়েছে। তাহলে শফিক সাহেব যে ফোনটি ক্রয় করলেন সেটা কোন প্রযুক্তির সাথে মিলে সেটা কি করেন, কথাবার্তা বলেন। দেখেন তো ভাইয়া আপনাদের এখানে সুন্দর করে লিখে দিয়েছিলাম কিনা, বইয়ে বুঝলাম আছে। ভিডিও কলটা আছে কোথায়? 3য় প্রজন্মের মোবাইল ফোনে, কিন্তু আমরা বলছি ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং কার মধ্যে রয়েছে? ভিডিও কনফারেন্সিং রয়েছে 4র্থ নাম্বারে, ঠিক আছে। ভিডিও কনফারেন্সিং 4র্থ। আর ভিডিও কল বা ইন্টারনেট এটা কোথায় আছে? 3য় প্রজন্মের মোবাইল ফোনে কিন্তু আছে। আর MIMO নিয়ে কথাবার্তা বলছে না, দেখেন তো এই MIMO 5G NR RAT এগুলো কোথায় আছে? 5ম প্রজন্মের মধ্যে আছে,
ঠিক আছে। সো এই যে কিওয়ার্ডগুলো বললাম ভাই, এগুলো কিন্তু একদম বই থেকে, এগুলো একদম সব বইয়ে আছে, এগুলো একদম সব কোথায় আছে আপনাদের বইতে আছে। তাহলে বলেন উদ্দীপকের শফিক সাহেব যে ফোনটা ক্রয় করলেন, ফোন কোনটা ক্রয় করছিলেন, এইটার না ফোন ক্রয় করলো, এই ভিডিও কনফারেন্সিং সুবিধা সম্বলিত ফোন কোথায় পাবো আমরা, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কথাবার্তা বলবেন, ঠিক আছে। এখানে কিছু বৈশিষ্ট্য লিখবেন, ওই প্রোটোকল ভিত্তিক, তারপরে এটা 3G তুলনায় 500 গুণ বেশি, ঠিক আছে। এই যে কথাবার্তাগুলো আছে, LTE সম্ভবত এটা স্ট্যান্ডার্ডে কাজ করতো, তো এই বৈশিষ্ট্যগুলো লিখবেন, এদের যে আবার ব্যবহার ক্ষেত্রগুলো আছে এগুলো লিখবেন, 4th জেনারেশন। ওকে, তারপর আসি, শফিক সাহেব পূর্বে যে ফোনটি ব্যবহার করতেন, পূর্বে কি ইন্টারনেট ব্যবহারের সুবিধা ছিল কিন্তু ভিডিও কনফারেন্সিং এর সুবিধা ছিল না, তাহলে ইন্টারনেট সে ব্যবহার করতে পারতেছিল। ওকে, আচ্ছা, তারপরে এবং নতুন ফোনটি ক্রয়ের পরে যে বাজারে যে সম্পর্কে জানতে পারলেন, এই বাজারে জানতে পারছেন কোন সম্পর্কে, মিমো। তাহলে এইটা কত, এটা হচ্ছে আমাদের 5ম প্রজন্মের মোবাইল ফোন। আর ইন্টারনেটের সুবিধা ছিল কোথায়, ইন্টারনেটের সুবিধা ছিল হচ্ছে 3rd। তাহলে আমাদের বলছে কি এই দুইটার মধ্যে, ঠিক আছে, দেখতে পারেন এই দুটোর মধ্যে প্রযুক্তিগত পার্থক্য, এদের মধ্যে একটা কম্পারিজন কি করতে বলছে, আপনাকে করতে বলছে। সো পারবেন না, 3য় এবং 5ম প্রজন্মের যদি আপনি বৈশিষ্ট্য জানেন, তাহলে এগুলো কি বের করে কি এত বেশি কঠিন, কঠিন না, ঠিক আছে। পার্থক্য যদি ওভাবে যদি না যদি না আসে, তাহলে আপনি জাস্ট 3য় প্রজন্মের বৈশিষ্ট্য লিখেন, 4th 5ম প্রজন্মের বৈশিষ্ট্যগুলো লিখেন, লিখে বলেন যে হ্যাঁ এখানে অনেকগুলো কি দেখা যাচ্ছে, পার্থক্য দেখা যাচ্ছে। বুঝে গেছে, ক্লিয়ার। ওকে, তারপর আসি, মিলির বাসায় ডিশ সংযোগ রয়েছে, তার বাসায় টেলিভিশন কিভাবে সম্প্রচার হয় তা তার বড় ভাই তুহিন মিলিকে বুঝিয়ে বলল। তুহিন মিলিকে নেটওয়ার্কিং এর জন্য এক ধরনের কেবলের গুরুত্বের কথা বলল, যার মাধ্যমে আলোর গতিতে, তাহলে মিলির বাসায় ডেটা ট্রান্সমিশন মোড, মিলির বাসায় ডেটা ট্রান্সমিশন মোড মানে কি, মিলির বাসায় টেলিভিশন কিভাবে সম্প্রচার করা হচ্ছে। তাহলে আমাদের যে টিভিটা আছে, তাহলে আমি কিছুক্ষণ আগেই কিন্তু বলছিলাম যখন কোশ্চেনটা করতেছিলাম, টেলিভিশন আমরা কোন কোন মোডটা ব্যবহার করে থাকি, টেলিভিশন হচ্ছে আমরা সিমপ্লেক্স, টেলিভিশন আমরা কি করে থাকি, টেলিভিশন হচ্ছে আমরা সিমপ্লেক্স ব্যবহার করে থাকি, প্লাস সাথে সাথে কি হয়, সেটা হচ্ছে ব্রডকাস্ট, কারণ সকলের কাছে যেয়ে থাকে। তাহলে এই দুইটা নিয়ে কথাবার্তা বলবেন, কাজ শেষ। পরে কোশ্চেনটা দেখি, উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত কেবলের গঠন ও ব্যবহার। আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে কে, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে হচ্ছে অপটিক্যাল ফাইবার। তাহলে এই অপটিক্যাল ফাইবারের গঠন এবং ব্যবহার, কোর, ক্ল্যারিং, জ্যাকেট, তারপরে কোরের ব্যাসের অনুসারে দুইটা ভাগে ভাগ করতে, সিঙ্গেল মোড, মাল্টি মোড, আর ব্যবহার তো অলরেডি ভাইয়া বলেই ফেলছে, ওই স্লাইডে আছে, ঠিক আছে। তাহলে স্লাইডে যা আছে তা যদি পড়েন, ভাইয়া যে ক্লাসের মধ্যে যে কিওয়ার্ডগুলো বলছি তা যদি ভালো মতো পড়েন, দেখবেন এগুলো একদম ইজি। এই যে স্লাইড, এই স্লাইডটা কিন্তু সেই বিগত বছরগুলো আরো আগে থেকে তৈরি করা, এগুলো কোশ্চেন কত 2024 সেম কোশ্চেনে আসছে, এর বাইরে আসলে নাই কিছু, ঠিক আছে। তো আপনাদের বোর্ডগুলোতে ইনশাআল্লাহ আসবে। এটা একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছি, আর এখানে দেখেন একটা স্টাফ আছে, আর একটা ছাত্র আছে, আর একটা ইন্টারনেটের সাথে সংযুক্ত। এই চিত্রগুলো একদম বইয়ে আছে, আপনাদের বইয়ে একটু চিত্রগুলো খেয়াল করে যাবেন কোনটা কিসের চিত্র। এই যে স্টাফ আর ছাত্র, এই দুইটা হচ্ছে কি ভিন্ন গ্রুপ না, তারা ভিন্ন প্রোটোকল নিয়ে কাজ করে, কে ভিন্ন প্রোটোকল নিয়ে কাজ করে। দেখবেন নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে ছিল গেটওয়ে, কে গেটওয়ে। তাহলে বলতে প্রথমে দৃশ্যকল্প 1 মানে মোবাইল ফোনের সর্বশেষ প্রজন্ম, মোবাইল ফোনের সর্বশেষ প্রজন্ম কোনটা, 5ম। তাহলে 5ম প্রজন্মের মধ্যে কি করতে বসে, তুলনা। প্রথমে দেখছেন 3য়, 4র্থ, 5ম, দেখছেন 3য়, 4র্থ, 5ম সবই লাগলো, তাহলে সবগুলোর বৈশিষ্ট্যই আমাদের জানতে হবে। তারপর উদ্দীপকল্প দৃশ্য 2 এর সাথে, দৃশ্য 2, তাহলে দৃশ্যকল্প 2 কে বললাম, দৃশ্যকল্প 2 বললাম হইতেছে গেটওয়ে। এই গেটওয়ের সাথে কার তুলনামূলক আলোচনা করতে বসে, সুইচ, গেটওয়ে আর সুইচ, এই দুইটার মধ্যে কি করতে হবে, আলোচনা করতে হবে। আশা করি আমরা পারবো। এবার আসি, ভূপৃষ্ঠ থেকে 25 নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্য দিয়ে 2 কিলোমিটার প্রস্থ এত একটা দ্বীপাক্ষিক একটা দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করা হয়েছে। ওকে, ওই দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে আওতাভুক্ত করা হইল, কিন্তু ভূপৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কই সংযোজিত ইএমআই প্রভাব মতো ফিজিক্যাল ব্যবহার উদ্যোগ নেওয়া হয়। আচ্ছা, উদ্দীপকের দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা করো। দ্বীপে কি করা হয়েছে দেখেন, বলা হয়েছে দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ঠিক আছে। এই যে দ্বীপের যে ইয়াটা আছে সেটাকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে পুরো নেটওয়ার্কে করার অন্তর্ভুক্ত করা হয়। তাহলে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে একটা এরিয়াকে আপনি কি করছেন, মানে ইন্টারনেট সেবা দেওয়ার কথা বলছেন, তাহলে এটা কি হবে, আমরা অলরেডি শিখছি ওয়াইম্যাক্স। এটা কি হয়, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে ওয়াইম্যাক্স নিয়ে কি করতে হবে এখানে বলেন তো, কথাবার্তা বলতে হবে। তারপরে আসি, উদ্দীপকের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম,
উদ্দীপকের নেটওয়ার্ক তৈরিতে যে মাধ্যমটা ব্যবহার করেছে এই দ্বীপের নেটওয়ার্ক। দ্বীপের নেটওয়ার্কটা তৈরি করতে কোন মাধ্যম ব্যবহার করেছে? ওয়াইম্যাক্স। দ্বীপের জন্য কি ব্যবহার করছি? ওয়াইম্যাক্স। তাহলে ওয়াইম্যাক্সটা কি মাধ্যম? তারবিহীন। ওয়াইম্যাক্সটা কি মাধ্যম? তারবিহীন। এবং দ্বীপের সাথে ভূপৃষ্ঠ, দেখেন ভূপৃষ্ঠের সাথে উইকটো নেটওয়ার্ক মানে এই নেটওয়ার্কটার সংযুক্তিতে ইএমআই প্রভাব মুক্ত। তাহলে ইএমআই প্রভাব মুক্ত ফিজিক্যাল মাধ্যম কে ছিল? ফিজিক্যাল মাধ্যম ছিল হচ্ছে অপটিক্যাল ফাইবার। তাহলে এই অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে কি মাধ্যম? এটা হচ্ছে তার মাধ্যম। তাহলে বলছে এই দুইটা মাধ্যমের মধ্যে তুলনামূলক আলোচনা। তাহলে আলটিমেটলি আমাদের আলোচনা কার? তার ভার্সেস তারহীন। তার মাধ্যম এবং যে তারহীন মাধ্যম রয়েছে সেই দুইটা মাধ্যমের মধ্যে কি করতে হবে? তুলনা করতে হবে। ঠিক আছে, কোশ্চেন জটিল না, কোশ্চেন সহজ, জাস্ট বুঝতে হবে এবং সেই রিলেটেড আনসারটা দিতে হবে। ওকে, তাহলে দেখেন এখানে কোর, আচ্ছা এটাতে যদি দেখি দেখেন ক্ল্যাডিং দিছে, ক্ল্যাডিং কোড দিলেই আপনি বুঝতে পারতেছেন উদ্দীপকের চিত্র 1 এর কেবলটির গঠন। চিত্র 1 এটা কোনটা? এটা হচ্ছে কো এক্সিয়াল কেবল। এটা কি? এটা হচ্ছে কো এক্সিয়াল কেবল। এটা হচ্ছে কপার তার, তারপরে কি রয়েছে? ফোম, ফোমের উপর কি রয়েছে? ইনসুলেটর, তারপর হচ্ছে কি? জ্যাকেট। আর ওইখানে তো কোর ক্ল্যাডিং জ্যাকেট আছে। বুঝছো, অধিক দূরত্বের ডেটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের কেবলদের মধ্যে কোনটা সুবিধাজনক? এটা তো আমরা জানি কো এক্সিয়াল। আর এটা কি? এটা হচ্ছে অপটিক্যাল, অপটিক্যাল ফাইবার। তাহলে কে বেশি সুবিধাজনক? এই অপটিক্যাল ফাইবারটাই বেশি সুবিধাজনক। ডান। তারপর আছে এটা টপোলজি নিয়ে। টপোলজি নিয়ে আমি কোশ্চেন খুব কম রাখছি কারণ আমি জানি আপনারা সকলেই এই টপোলজি রিলেটেড কোশ্চেনগুলো পারেন। ওকে, বাট ওই কোশ্চেনগুলোতেই ঝামেলাটা হয়, কোনটা কোন মডেলের প্রতি পড়তেছে, কোনটা কোন মোডের ভিতর পড়তেছে, এইগুলো আপনারা করতে পারেন না। সো এই জন্য এভাবে রাখছি। ওকে, তারপর আসি এখানে একটা নেটওয়ার্ক 1 কোন টপোলজি? এই নেটওয়ার্ক 1। দেখেন তো নেটওয়ার্ক 1 কি? নেটওয়ার্ক 1টা হইতেছে আমাদের হাইব্রিড টপোলজি। কারণটা কি? এই অংশ এটা হচ্ছে কার? বাস। একটা মূল তার সেটা সবার সাথে কানেক্টেড, আর এই অংশ এটাকে, এটা হচ্ছে রিং। তাহলে বাস আর রিং মিলে কি তৈরি করে? হাইব্রিড টপোলজি। ওকে, ডান। পরেরটা, সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে 2 ও 3 এর মধ্যে কোনটা অধিক উপযোগী? এই 2 আর 3 এটা আপনি যদি একটা স্টারের মতো দেখতেছেন, হাব বা সুইচ, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের সেই স্টার টপোলজি। আর এইটা কি? এটা আগের মতোই, এটা আগের মতোই কি রয়েছে? কি? রিং টপোলজি। তাহলে রিং টপোলজি নাকি স্টার টপোলজি? অবশ্যই নেটওয়ার্ক 2টাই হবে আমাদের আনসার, কারণ নেটওয়ার্ক 2তে আপনি চাইলেই ইয়া করতে পারেন। এটা মেইনলি কি ওই হাব বা সুইচে যদি ঝামেলা হয় তখনই দেখা যায় ঝামেলা, আদারওয়াইজ কোনো ঝামেলা হয় না। পরেরটা আসি, আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি ক্লাসে ব্লক আকারে ইয়া করতে পারলেন। আচ্ছা, সাদিয়া আলোর গতিতে ট্রান্সমিট করতে পারলো। ওকে, ডান। সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত মাধ্যমের কেবল। দেখো কি বলছে? সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করতে হয় এমন কেবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিছে। তাহলে আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে কে? আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে অপটিক্যাল ফাইবার কেবল। এই অপটিক্যাল ফাইবার কেবলের গঠন কোর ক্ল্যাডিং জ্যাকেট। ভাই কতবার বলছি, তারপরে ওইগুলো লিখে ফেলবেন, শেষ। তারপর হচ্ছে উদ্দীপক ও লিখিত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে কোনটি দক্ষতা বেশি? তাহলে দেখেন স্যার শিখাচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে কে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে হচ্ছে অ্যাসিনক্রোনাস। অলরেডি ভাইয়া দক্ষতা বের করা দেখাইছি 72.73%। আরেকটা আইসিটি ক্লাসে আরেকটা নতুন জানতে পারলো ব্লক আকারে। কি আকারে? ব্লক। তাহলে ব্লক আকারে যে ডেটা ট্রান্সমিট করে তার নাম কি? তার নাম হইতেছে আমাদের সিনক্রোনাস। ব্লক আকারে বা প্যাকেট আকারে এটার কর্মদক্ষতা কত? 95.23%। তাহলে বেশি কে? সিনক্রোনাস। দক্ষতা বেশি কার? সিনক্রোনাসের। তাহলে এটার দক্ষতাই বেশি। ডান। উদ্দীপকের চিত্র 1 এর টপোলজি দেখেন। চিত্র 1 আপনি একটু যদি খেয়াল করেন, এটা এটার সাথে যুক্ত, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, লাস্টেরটা ওটার সাথে। তাহলে এই জিনিসটা দেখেন তো একটা কি লুপের মতো না? এটা কার মতো? রিং এর মতো হয়েছে না? তাহলে এইটা কার? রিং। যদিও বা রিং এর স্ট্রাকচার দেয় নাই, রিং মানে গোল যে তা না, এটা কিন্তু একটা রিং। ওকে, এটা অনেকে ঝামেলা করতে পারে। তারপর বলছে উদ্দীপকের চিত্র 2 ও চিত্র 3 এর মধ্যে কোন টপোলজি ব্যবহার বেশি সুবিধাজনক? তাহলে এই কোশ্চেনগুলোতে একটু টেকনিক্যাল দিতে হবে। এটা তো জানি বাস,
আর এটা তো জানি ট্রি, ঠিক আছে। সো আপনি এইভাবে একটু করে বলবেন। আমরা জানি বাস টপোলজিতে আমি একটা কথা লিখছিলাম, স্বল্প দূরত্বে, প্রথম কথা স্বল্প দূরত্বে, ঠিক আছে, স্বল্প দূরত্বে, স্বল্প খরচে, সাশ্রয়ী, ঠিক আছে, এবং হচ্ছে ছোট যদি নেটওয়ার্ক কাঠামো আমি গঠন করতে চাই তাহলে বাস টপোলজি বেস্ট। তাই আমাদের এখান থেকে আমরা বলবো বাস টপোলজিটা কি বলেন তো বেস্ট। ওকে, বাস টপোলজিটা আলটিমেটলি বেস্ট হয়। তারপরে আপনি এই কথাগুলো একটু করে বলবেন, এটাই হচ্ছে মেইন কথা। ওকে, যদিও বা এখানে স্বল্প খরচে বা স্বল্প দূরত্বে দেয় নাই, বাট বিগত বছরগুলোতে মানে হচ্ছে 19 বা 18তে এরকম আরেকটা কোশ্চেন ছিল, স্বল্প খরচে এই বাস এবং ট্রির মধ্যে কোনটা বেশি, তো সেটা আমাদের আনসার ছিল হচ্ছে বাস। তো আমরা এখান থেকে কি লিখবো, এটা বাস লিখবো। ওকে, ট্রিরও অনেক সুবিধা রয়েছে, বাট তার মধ্যে আমরা বলতে পারি বাসটা হচ্ছে কি, এটা হলে এটা হবে। ডান, পরের কোশ্চেনটা দেখি। বুঝছে চিত্র এক বলছিল টপোলজি, এই চিত্র এক ভাই এটা কি ভাইয়া, এটা হচ্ছে বাস টপোলজি, অলরেডি আমরা পারি। পরেরটা আসি, বলছে কি চিত্র 2 ও 3 এর মধ্যে কোন টপোলজি সুবিধাজনক। চিত্র 2 স্টার, চিত্র 3 মেশ, তাহলে কে অবশ্যই সুবিধাজনক মেশ। ও প্রতিটা কম্পিউটারকে কি করতে পারে, দ্রুম 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 নেটওয়ার্ক পাঠিয়ে দিতে পারে, কিন্তু ওর প্রতিটা কম্পিউটারকে পাঠাতে পারে না, কম্পিউটারদের নিজেরাই পারে না আর কি, ঠিক আছে। আর এখানে ওরা নিজেরাই পারে, আর এখানে এই ডিভাইসটা কি করে দেয়, ঠিক করে দেয় কাকে কাকে পাঠাতে হবে। তো আলটিমেটলি এখানে অনেক সুবিধা আছে। তাহলে আমাদের আনসারটা কি হবে, আনসারটা হবে আমাদের মেশ টপোলজি। ওকে, তারপর আমরা একটু 23 সালে একটু কোশ্চেন দেখতেছি, জাস্ট কয়েকটা দেখাই দিই আর কি আপনাদের, ঠিক আছে, বেশি কিছু আর দেখাবো না, মোটামুটি শেষ আমাদের পড়াশোনা। ওকে, তারপরে আমরা 2024 সালে যত মানে ইরেলেভেন্ট কোশ্চেন ছিল সেগুলো আগে রাখছি। দেখেন টপোলজি আমি একদম লাস্টে রাখছি, কারণ টপোলজি আপনি পারেন আমি জানি, কিন্তু ওই কোশ্চেনগুলোতে একটু ঝামেলা করবো আপনাদের, সো এইগুলোই রাখছি। এবার আসি, এটা দেখতে পাচ্ছি মূল ব্যাকবোন, অনেক কিছু আছে। তাহলে উদ্দীপকের চিত্র একটা হচ্ছে বাস টপোলজি। তারপরে উদ্দীপকের চিত্র 1 এবং 2 এর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, অবশ্যই চিত্র 2 বেশি সুবিধাজনক, কারণ চিত্র 2টা কি ভাইয়া, চিত্র 2টা হচ্ছে স্টার টপোলজি, এই স্টার টপোলজিটা বাসের থেকে অবশ্যই সুবিধাজনক। এবার সেটা আইসিটি শিক্ষক ক্লাসে বললেন ডেটা ট্রান্সমিশনের পদ্ধতিতে স্টার্ট এবং স্টপ আছে, স্টার্ট স্টপ মানে কোনটা, অ্যাসিনক্রোনাস। আর অপর পদ্ধতিতে বলেন হেডার টেইলার মানে হচ্ছে সিনক্রোনাস। ওকে, তারপর হচ্ছে এমন একটা প্রযুক্তির কথা বললেন যা তারবিহীন ভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা, তার ছাড়া অনেক দূর ইন্টারনেট সেবা কে দেয়, ওয়াইম্যাক্স। উদ্দীপকে উল্লেখিত তারবিহীন সেবাদানের পদ্ধতি কোনটা, ভাইয়া সকলেই বলতে পারবো, এটা কি ওয়াইম্যাক্স, তার ছাড়া বহুদূর সেবা দিবে। বলছিলাম ওয়াইফাই ওয়াইম্যাক্স এগুলো একটু ভালো মতো দেখবেন, ব্লুটুথ লাগবে না, কিন্তু ওয়াইফাই আর ওয়াইম্যাক্সটা ভালো মতো দেখতে হবে আমাদের। ওকে, পরবর্তী কোশ্চেন, উদ্দীপকের উল্লেখিত ডেটা ট্রান্সমিশন পদ্ধতির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এই যে স্টার্ট এবং স্টপ, এটা তো আমরা জানি স্টার্ট স্টপ কোথায় ছিল, অ্যাসিনক্রোনাসে ছিল। আর কোথায়, হেডার এবং টেইলার এটা কোথায় ছিল, এটা ছিল হচ্ছে সিনক্রোনাসে। তো আমরা এখানের কি এই দুটার আনসার করতে পারবো না, প্রথমে আগে সুবিধা লিখবো, এটার সুবিধা অসুবিধা লিখবো, এটার সুবিধা অসুবিধা লিখবো, আর পারলে যেহেতু আমাদের সময় তো অনেক আছে, 5টা সিকিউ লিখতে হবে 2.5 ঘন্টায়, সময় অনেক না, তাহলে আপনি এটার কর্মদক্ষতা দেখা দিবেন, ভাই স্যারে একদম ফ্যান হয়ে যাবে আপনার, ঠিক আছে, স্যার একদম কি হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে। ওকে, তারপর আসি, শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে কথা বলছেন। কেবল টিভিতে কোনটা ব্যবহার করি, কোএক্সিয়াল। তিনি গত ক্লাসে ইন্টারনেট ভিত্তিক একটা সেবার কথা বলেন, ইন্টারনেট ভিত্তিক একটা সেবা করছিলেন যা কি করতে পারে, ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর বিল দিতে হবে। বুঝতে পারছি ক্লাউড কম্পিউটিং এ চলে গেছে। তাহলে উদ্দীপকে উল্লেখিত তার মাধ্যম, এই তার মাধ্যম কোনটা, তার মাধ্যম হচ্ছে কোএক্সিয়াল কেবল, তার মাধ্যমকে কোএক্সিয়াল কেবল। আর উদ্দীপকে শিক্ষক যে পরিষেবার কথা বলছে সেটার নাম কি, সেটার নাম হইতেছে ভাইয়া ক্লাউড কম্পিউটিং। ওকে, তারপর যদি এটা একটু করে দেখি, চিত্র 3 এর টপোলজি, এই একটা টপোলজি, এই আরেকটা টপোলজি, এখান থেকে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা বের হবে, তার মানে ট্রি। আর এখানে যদি সবাই সাথে কানেক্টেড, তার মানে রিং। তাহলে এইটার নাম কি, এইটার নাম হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। তারপর এটা যদি দেখি, চিত্র 1 ও 2 এর মধ্যে কোন টপোলজি অধিক সুবিধাজনক, চিত্র 1 মেশ, এই মেশ টপোলজি তো ভাই সবসময় সুবিধাজনক, এটা হচ্ছে কি মেশ। এই দেখেন 5টা, 1 2 3 4 5, কত জটিল হয়ে গেছে। আর এটা কি, এটা আপনি মনে করেন হচ্ছে সেই হাব বা সুইচ। ওকে, ডান। তারপর এখানে হচ্ছে আমরা আরো কয়েকটা রাখছি, যেমন প্রেরক থেকে গ্রাহকের কাছে যাচ্ছে, পাঠাচ্ছে, একজন পাচ্ছে,
তাহলে চিত্র একের ডেটা ট্রান্সমিশন উদাহরণ সহ ব্যাখ্যা। এই চিত্র এক কোনটা একদিকে যাচ্ছে, তাহলে একদিকে কে যায়, একদিকে যায় হচ্ছে সিমপ্লেক্স। উদাহরণ কে, টিভি রেডিও, টিভি রেডিও এগুলো হচ্ছে উদাহরণ। ওকে, টিভি এবং কি ভাইয়া, টিভি এবং হচ্ছে রেডিও। আপনি এগুলা লেখার পর অবশ্যই আবার চিত্রটা আবার রাখবেন, কোনো সমস্যা নেই। পরেরটা, চিত্র 2 ও 3 এর মধ্যে কোন মোডটা বেশি কার্যকর? এই যে চিত্র 2, এই চিত্র 2টা কিন্তু হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের চিত্রটা একটু দেখে নেন কেমনে। আমরা যেমনি আঁকছি এভাবেও আঁকা যায়, এভাবে আর একটু কঠিন করে আঁকা যায়। আর এটা কি, এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। একটা হাফ ডুপ্লেক্স আর এটা কি ফুল ডুপ্লেক্স, তাহলে কাজ করবে কে, ফুল ডুপ্লেক্স। তাহলে এই যে চিত্র 3, এইটাই বেশি সুবিধাজনক, কারণ এখানে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এখানে অপেক্ষা করতে হবে, তাই এটা। তো এইখান থেকে এই যে জিনিসগুলো আছে এগুলো আর বলতেছি না আর কি। ঠিক আছে, আপনারাই হচ্ছে একটু দেখে নিয়েন। যেমন এটা টুইস্টেড পেয়ার কেবলের কথা বলছে, যেমন কি বলছে আফনান ও সাফনান দুই ভাই। আফনান তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের কেবলের কথা বলেন যার 4টা কমন তার। দেখেন 4টা কমন তার, এই কমন তারের মধ্যে একটা হচ্ছে সাদা। ঠিক আছে, আর সাফনান কি বলছে, সূক্ষ্ম তন্তু বিশিষ্ট একটা কেবল, তার মানে অপটিক্যাল ফাইবার কেবল। এটা হচ্ছে টুইস্টেড পেয়ার, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আর অন্যদিকে আপনাদের বন্ধু রাফসান এমন একটি ইয়ার কথা বললেন যার ডিজিটাল অ্যানালগ উভয় পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে এবং টিভিতে। তাহলে এটা হইতেছে টুইস্টেড, এটা হইতেছে টুইস্টেড পেয়ার কেবল, এইটা হইতেছে অপটিক্যাল ফাইবার কেবল। টেলিভিশনে কো এক্সিয়াল কেবল। ঠিক আছে, সো এখন কার কোন কেবলটা নিয়ে কথাবার্তা বলতে বলছে সেই কেবলটা নিয়ে আপনারা বলবেন। ওকে ডান, এগুলো আশা করি পারবো আমরা। এখানে আরেকটা টপোলজি দিছে, চিত্র 3 কোন ধরনের টপোলজি দেখে বুঝতে পারতেছি। চিত্র 3টা হচ্ছে আমাদের একটা ট্রি টপোলজির মধ্যে পড়ে। সহজে ডেটা আদান প্রদানের জন্য আমরা কোন টপোলজি ইউজ করব? অবশ্যই চিত্র 2 স্টার যে টপোলজিটা আছে এটা হচ্ছে কি স্টার টপোলজি, আর এটা তো ছিল কি বাস, তাহলে অবশ্যই স্টার টপোলজি ইউজ করব। তাহলে এখানে হচ্ছে আমরা আরেকটা দিছি, এক্স কলেজে ঢাকা শহরের একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, দেশের বিভিন্ন জেলায় তাদের আরো 5টি শাখা রয়েছে বিভিন্ন জেলায়। তারপর হচ্ছে অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসে সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। পরবর্তী শিক্ষক অনুরোধে ইন্টারনেটের ব্যবহার করে স্বল্প খরচে। আচ্ছা, উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও শাখাগুলোকে পরিচালনা করার জন্য কোন ধরনের নেটওয়ার্ক? দেখো এই যে তাদের শাখাগুলা সেগুলো কিন্তু বিভিন্ন জেলায় আছে, একটা শহরে আছে। তাহলে শহরে থাকলে আমরা কি করি? শহরে থাকলে হচ্ছে আমরা ডাব্লু ম্যান কিন্তু ইউজ করি, ম্যান। ঠিক আছে, ডাব্লু ম্যানটা ইউজ করি ওই বিভিন্ন শহরের মধ্যে ইয়া করার জন্য। তাহলে এটা আনসার কি ডাব্লু ম্যান। কম আসে কোশ্চেন যদিও বা এইগুলা থেকে। উদ্দীপকের আলোকে শিক্ষক যে নতুন পরিষেবা, দেখেন ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে এবং যতটুকু ব্যবহার হয়েছে ততটুকু বিল প্রদান করবে, তাহলে এটাকে এটা মানে হইতেছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এই হইতেছে কথাবার্তা। সেরকম আরো কয়েকটা আছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা ব্লক বাই ব্লক দিছে, এগুলো অলরেডি আপনারা পারবেন। কর্মদক্ষতা বের করতে বলছে, এগুলো ইনশাআল্লাহ আপনারা পারবেন। ঠিক আছে, এখান থেকে আরো কয়েকটা কোশ্চেন আমি রাখছি, এগুলো হচ্ছে আপনারা একটু করে দেখে নেবেন, কারণ এই কোশ্চেনগুলো আসলে মাঝে মধ্যে দরকার হয় আর কি। ঠিক আছে, সো আমরা মোটামুটি একদম বেসিক থেকে শুরু করে আপনাদের যা যা আসে চেষ্টা করছি 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পুরো অধ্যায়টা কি করার জন্য বলেন তো শেষ করে দেওয়ার জন্য। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা আছে, অনেক বেশি কিছু মুখস্থ জিনিস আছে ভাই। আমি এত বেশি কিছু পড়াই নাই, বেশি ডিটেলসও বলি নাই যে কিভাবে ভাই অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, কিভাবে এটা কাজ করতেছে, টুইস্টেড পেয়ার কেবল কিভাবে পেঁচানোর মাধ্যমে কিভাবে তার ইয়াটা কমতেছে, এগুলো কিছু আমি আলোচনা করি নাই। একদম টু দা পয়েন্ট, আপনার যা যা দরকার এখন সেই দরকারি জিনিসগুলো কি করছি আমি কথাবার্তা বলছি। আমি জানি আপনাদেরও অনেক সময় কম থাকে, আপনাদের অনেক কিছু মুখস্থ করা দরকার হয়। ঠিক আছে, একদম টু দা পয়েন্ট এবং কোন পয়েন্টটা থেকে সিকিউ কোশ্চেন আসে দেখেন একদম একদম আপনারা হাইলাইট করে দিছি আমি যে এই জিনিসগুলো দেখবেন, এগুলো কিওয়ার্ড সিকিউর জন্য। এই অধ্যায় বেশিগুলোতে কিওয়ার্ড লাগবে, আমার কিওয়ার্ড না পারলে তো আনসার করতে পারবো না। ঠিক আছে, কিওয়ার্ড গুলো ভাইয়ের চেষ্টা করছি ধরে দেওয়ার। সো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আপনাদের যে ছোট ভাই বোন রয়েছে, যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে কি করবেন জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।